লাইভ এমসিকিউ কর্তৃক আয়োজিত ৪৯তম বিসিএস এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিষয়ভিত্তিক অংশে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস কবির, ৩৮তম বিসিএস এর একজন সদস্য। আজকে আমাদের ১১তম ক্লাস এবং এই ক্লাসে আমাদের দুইটি অংশে ভাগ করা হয়েছে, একটা কমিউনিকেশন থিওরি আর একটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। তো প্রথমে আমরা কমিউনিকেশন থিওরি অংশটা দেখব। তাহলে ক্লাসের শুরুতে আমরা কমিউনিকেশন থিওরি ওভারভিউটা দেখে নিই যে এখানে আমরা কি কি পড়ব। প্রথমে আমরা দেখব কমিউনিকেশন সিস্টেমটা কি, কমিউনিকেশন সিস্টেমসের বেসিকটা দেখব। এরপরে দেখব হচ্ছে স্পেকট্রাল অ্যানালাইসিস জিনিসটা কি, তারপরে দেখব ইনফরমেশন থিওরিটা কি, এরপরে অ্যানালগ কমিউনিকেশন জিনিসটা কি এটা দেখব, এরপরে ডিজিটাল মডুলেশনটা দেখব, পরবর্তীতে আমরা পালস এবং ডিজিটাল সিগন্যাল কি সেটা দেখব, এবং সর্বশেষ হচ্ছে মাল্টিপ্লেক্সিং এবং মাল্টিপল অ্যাক্সেস কি সেটা দেখব। তো মোটামুটি কমিউনিকেশন থিওরিতে আমাদের এই কয়টা টপিকস নিয়ে আজকের আলোচনা। তাহলে শুরু করা যাক। প্রথমেই বেসিক কমিউনিকেশন সিস্টেমটা কি এটা দেখব, কমিউনিকেশন সিস্টেমসের বেসিক। ফার্স্টলি, হোয়াট ইজ কমিউনিকেশন? তো কমিউনিকেশন ইজ এ সিস্টেম enables to exchange of information between two or more entities। তাহলে এই দুটো জিনিস আমরা দেখব। দুইয়ের অধিক যে এন্টিটি আছে, এই দুইয়ের অধিক এন্টিটির মধ্যে কি করবে? ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করবে, তথ্যের আদান প্রদান করবে। তাহলে এটাকে হচ্ছে কমিউনিকেশন বলা হয়। তো আমরা জানি সবসময় দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সেন্ডার আর একটা হচ্ছে রিসিভার। তো সেন্ডারের কাজ কি? কোনো কিছু সেন্ড করা, আর রিসিভারের কাজ হচ্ছে কোনো কিছু রিসিভ করা। আর এবং এই সেন্ড এবং রিসিভ জিনিসটা ঘটে একটা মিডিয়ামের মাধ্যমে বা মাধ্যম হয়ে। তো সেন্ডার হচ্ছে ডাটা সেন্ড করে, রিসিভার ডাটা রিসিভ করে, এবং মিডিয়াম বা কোনো কিছুর মাধ্যমে ডাটাগুলো সেন্ড এবং রিসিভ হয়ে থাকে। আর এর ফলে একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি হয়। তাহলে কমিউনিকেশন সিস্টেমের জেনারেল মডেলটা আমরা দেখি। প্রথমে একটা সোর্স থাকে, উৎস, এরপর একটা ট্রান্সমিটার থাকে যে ট্রান্সমিট করবে, একটা নির্দিষ্ট চ্যানেল থাকে এবং এই চ্যানেলের মাধ্যমে গিয়ে ডাটাগুলো হচ্ছে কি হয়? রিসিভ হয় এবং সর্বশেষ ডেস্টিনেশনে পৌঁছায়। তো মোটামুটি এটা একটি কমিউনিকেশন সিস্টেমের জেনারেল মডেল। তাহলে এখন দেখি যে কমিউনিকেশন সিস্টেমের আসলে কম্পোনেন্টগুলো কি কি। কম্পোনেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম। তো প্রথম কম্পোনেন্ট হচ্ছে ইনফরমেশন সোর্স, তথ্যের যে সোর্স আছে। তো উদাহরণস্বরূপ বলতে পারি জেনারেট দ্য মেসেজ, যেটা হচ্ছে কোনো কিছু একটা মেসেজ জেনারেট করা হইতে পারে, যেমন ভয়েস, টেক্সট, ভিডিও। এরপর হচ্ছে 2 নম্বর ট্রান্সমিটার। ট্রান্সমিটার কি করে? কনভার্ট দ্য মেসেজ ইনটু অ্যান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। তাহলে যে মেসেজটা আমরা পাঠাই সেটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে সেটা হচ্ছে কনভার্ট করে। 3 নম্বর আমরা দেখি চ্যানেল। চ্যানেল কি হচ্ছে? এটা একটা মিডিয়াম, সেটা ওয়্যার্ড হতে পারে, এটা ওয়্যারলেস হতে পারে, অর্থাৎ তারের মাধ্যমে আমরা কোনো কিছু সেন্ড করতে পারি, তার ছাড়াও আমরা সেন্ড করতে পারি। এরপরে আরেকটা আছে হচ্ছে নয়েজ। তো নয়েজ কি? আনওয়ান্টেড সিগন্যাল, যেটা হচ্ছে ট্রান্সমিশনে ইন্টারফেয়ার করতে পারে, বিভিন্ন কমিউনিকেশনে নয়েজ থাকতে পারে। 5 নম্বর হচ্ছে রিসিভার। রিসিভার কি করে? এক্সট্রাক্ট দ্য অরিজিনাল মেসেজ ভায়া ডিমোডুলেশন অর ডিকোডিং। তাহলে রিসিভার হচ্ছে অরিজিনাল যে মেসেজটা হচ্ছে সেন্ডার পাঠিয়েছে সেই মেসেজটা রিসিভ করে। ডেস্টিনেশন কি? ফাইনাল কনজিউমার অফ দ্য ইনফরমেশন। তার মানে ফাইনাল যে ইনফরমেশনটা আমরা পাবো সেটাই হচ্ছে ডেস্টিনেশন, কনজিউমারের কাছে যেটা পৌঁছাবে। ওকে, তাহলে এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল দুটো মডেল আছে, এটা একটু আমরা দেখে নিব। একটা হচ্ছে ট্রান্সমিট সিগন্যালের ক্ষেত্রে, একটা রিসিভ সিগন্যালের ক্ষেত্রে। এই দুইটা পয়েন্ট আপনারা একটু দেখে নেবেন। এখন আসি যে কি কি ধরনের কমিউনিকেশন হয়ে থাকে। তো সাধারণত কমিউনিকেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন আর একটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। তো অ্যানালগ কমিউনিকেশন কি? যেমন হচ্ছে মেসেজ পাঠানো, ওকে, রেডিও বা এফএম এর মাধ্যমে। ওকে, তো এর সুবিধা হচ্ছে কি? অ্যানালগ কমিউনিকেশন খুবই সিম্পল, এবং হচ্ছে লিমিটেশন কি থাকে যে অ্যানালগ কমিউনিকেশনে বিভিন্ন ধরনের নয়েজ থাকতে পারে। এরপর আসি ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল কমিউনিকেশনে মেসেজ পাঠানো, যেমন হচ্ছে ডিজিটের মাধ্যমে। ডিজিট কথাটা থেকে আসলে ডিজিটাল কথাটা। ডিজিট হচ্ছে বাইনারিতে কম্পিউটার সিস্টেমে দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে 0 মানে কোনো কিছু অফ থাকবে,
আর 1 মানে কোনো কিছু অন থাকবে। তো 0 এর জন্য একটা নির্দিষ্ট ভোল্ট রিপ্রেজেন্ট করে এবং 1 এর জন্য আরেকটা নির্দিষ্ট ভোল্ট রিপ্রেজেন্ট করে। তাহলে ডিজিটাল কমিউনিকেশনে বাইনারি ক্যালকুলেশনের মাধ্যমে ডাটাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমাদের মোবাইল সেল আছে, ইন্টারনেট আছে, এগুলো ডিজিটাল কমিউনিকেশনের একটা মিডিয়াম। অ্যাডভান্টেজ কি? এখানে হচ্ছে নয়েজ হচ্ছে কম, ওকে, আর হচ্ছে এনক্রিপশন সাপোর্ট করে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। লিমিটেশন কি? কমপ্লেক্স ইনকোডিং এবং ডিকোডিং। তো ডিজিটাল কমিউনিকেশনে যে এনকোডিং এবং ডিকোডিং সিস্টেমটা আসে সেটা আসলে খুবই কমপ্লেক্স এবং জটিল। তাহলে কিছু কমিউনিকেশন সিস্টেমের আমরা উদাহরণ দেখতে পারি। প্রথমে হচ্ছে মোবাইল সেল। তো মোবাইল সেলের উদাহরণটা হচ্ছে সোর্স। তো সোর্স হিসাবে আমরা দেখি একটা ভয়েস থাকে, ট্রান্সমিটার থাকে। ট্রান্সমিটার কি? মাইক্রোফোন বা এনকোডার, এটা ট্রান্সমিটার হিসেবে কাজ করে। চ্যানেল কি? ওয়্যারলেস একটা হচ্ছে চ্যানেল। নয়েজ কি? ফ্যাডিং, বিভিন্ন ধরনের নয়েজে ফ্যাডিং হিসেবে কাজ করে, নয়েজ হিসেবে কাজ করে। রিসিভার কি? আরেকজনের যে ফোন থাকে সে রিসিভ করে। আর ডেস্টিনেশন কি? আপনার কানে এই জিনিসটা হচ্ছে পৌঁছায়। তো মোটামুটি এটা হচ্ছে একটা মোবাইল সেলের জন্য একটা কমিউনিকেশন। ঠিক সেরকম হচ্ছে আমাদের যে রেডিও ব্রডকাস্ট আছে, রেডিও ব্রডকাস্টের হচ্ছে কমিউনিকেশন সেম। তো সোর্স হিসাবে ধরতে পারি যে স্টুডিও যে মিউজিক আছে সেটা হচ্ছে সোর্স হিসাবে আমরা দেখতে পারি। এরপরে হচ্ছে ট্রান্সমিটার কি? বিভিন্ন হচ্ছে মডুলেটর থাকে ট্রান্সমিটার হিসাবে। চ্যানেল বিভিন্ন ধরনের এমডব্লিউ যে ব্যান্ড থাকে সে চ্যানেল হিসাবে কাজ করে। নয়েজ অ্যাটমসফিয়ার স্ট্যাটিক, বিভিন্ন ধরনের নয়েজ রেডিও পোর্ট সিগন্যালে হয়। এরপর রিসিভার হচ্ছে আরেকটা রেডিও, এবং ডেস্টিনেশন হচ্ছে যে লিসেন বা শুনতেছে সেটা হচ্ছে ডেস্টিনেশন হিসাবে কাজ করে। ঠিক সেরকম হোয়াটসঅ্যাপ মেসেজের ক্ষেত্রেও এখানে উদাহরণ আসতে পারে। হোয়াটসঅ্যাপ মেসেজের সোর্স হচ্ছে একটা টেক্সট, ট্রান্সমিটার হচ্ছে বিভিন্ন অ্যাপ বা ইন্টারনেটের মাধ্যমে আমি ট্রান্সমিট করতেছি। এরপরে চ্যানেল একটা নেটওয়ার্কের মাধ্যমে এটা হচ্ছে যাচ্ছে। নয়েজ হচ্ছে প্যাকেট লস হতে পারে এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। রিসিভার হচ্ছে ফোন এবং ডেস্টিনেশন হচ্ছে আপনার স্ক্রিন। তো মোটামুটি আমরা কমিউনিকেশন সিস্টেমের 3টা এক্সাম্পল দেখলাম, যেটা মোবাইল ফোন, রেডিও ব্রডকাস্ট এবং হোয়াটসঅ্যাপ মেসেজ, যেটা আমরা দৈনন্দিন জীবনে মোটামুটি এই কমিউনিকেশনগুলো ব্যবহার করে থাকি। তাহলে এর অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে? যেমন হচ্ছে টেলিফোনি সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে, হ্যাঁ, পিএসটিএন বা ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এগুলো সব ফুল মিনিংগুলো আপনারা দেখবেন, ফুল মিনিংগুলো দেখবেন। এরপর হচ্ছে ব্রডকাস্টিং, যেমন এএম বা এফএম স্টুডিও ব্রডকাস্টিং। হ্যাঁ, এরপর হচ্ছে ডাটা নেটওয়ার্ক, যেমন ইন্টারনেট, ফাইবার অপটিক্স ইত্যাদি, এগুলো হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের একটা উপাদান। মিলিটারি অ্যান্ড স্যাটেলাইট কমিউনিকেশন হতে পারে। এরপর আইওটি, ইন্টারনেট অফ থিংস, যেমন স্মার্ট হোম, কার্স বা সেন্সর। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। তো ডায়াগ্রাম যেটা আমরা প্রথমে দেখছিলাম, একটা সোর্স থেকে ট্রান্সমিট হয়, চ্যানেল থাকে, চ্যানেলের মধ্যে নয়েজ থাকে, এরপর হচ্ছে রিসিভার থাকে, দেন ডেস্টিনেশন থাকে। তো এটাই আসলে আমরা ইনিশিয়াল অ্যানালজি, যেটা আমরা মোটামুটি একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। অলরেডি আমরা 3টা এক্সাম্পল এক্ষেত্রে দেখেছি। এখন আমরা দেখি 2 নম্বর আমাদের টপিক, সেটা হচ্ছে স্পেকট্রাল অ্যানালাইসিস। স্পেকট্রাল অ্যানালাইসিস জিনিসটা কি আমরা দেখব। তো স্পেকট্রাল অ্যানালাইসিসের মধ্যে 2টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ থিওরাম এটা আছে। একটা হচ্ছে যেটাকে বলা হয় ফোরিয়ার সিরিজ, আর একটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম। তো ফোরিয়ার সিরিজ এবং ফোরিয়ার ট্রান্সফর্ম আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা সংজ্ঞাটা আমরা দেখি, হোয়াট ইজ ফোরিয়ার সিরিজ। তো ফোরিয়ার সিরিজটা বলছে হচ্ছে এনি পিরিয়ডিক সিগন্যাল ক্যান বি রিপ্রেজেন্ট অ্যাজ এ সাম অফ সাইনোসোডিয়াল। তাহলে ফোরিয়ার সিরিজের ক্ষেত্রে যে কোনো পিরিয়ডিক যে সিগন্যালগুলো থাকে, যে পর্যায়ক্রমে যে সিগন্যালগুলো আসতে থাকে, ক্যান বি রিপ্রেজেন্ট, এটা রিপ্রেজেন্ট হয় অ্যাজ এ সাম অফ সাইনোসোডিয়াল। তো যতগুলো আমার হচ্ছে সাইনোসোডিয়াল ওয়েভ থাকবে, সাইনোসোডিয়াল মানে সাইন অ্যান্ড কোসাইন টার্ম থাকবে, সেগুলোর হচ্ছে কি করবে, সেগুলোর সাম হচ্ছে এই ফোরিয়ার সিরিজ। আর ফোরিয়ার ট্রান্সফর্মটা কি? এক্সটেন্ডেড ফোরিয়ার সিরিজ টু নন পিরিয়ডিক সিগন্যাল। তো ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্সটেন্ডেড ফোরিয়ার সিরিজ টু নন পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে রিপ্রেজেন্ট দেম ইন এ ফ্রিকোয়েন্সি ডোমেন। তাহলে এটা রিপ্রেজেন্ট করে কি? ফ্রিকোয়েন্সি ডোমেনের ক্ষেত্রে এটা হচ্ছে ইন ফ্রিকোয়েন্সি ডোমেনে এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে।
আপনার হচ্ছে ফোরিয়ার সিরিজ এবং ফোরিয়ার ট্রান্সমিশনের দুইটা যে সূত্রগুলো দুইটা আছে, ইকুয়েশন দুইটা আছে, একটু খুব ভালোভাবে দেখবেন এবং প্রত্যেকটা কোনটার কি ইয়ে আছে। যেমন x সমান a নট প্লাস সামেশন অফ a n cos n বাই 0 n ওমেগা 0 t প্লাস bn sin n ওমেগা 0 t। তো এই সূত্রগুলো একটু ভালোভাবে দেখবেন। তাহলে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। তো ফোরিয়ার সিরিজ ফোরিয়ার ট্রান্সমিশন এক্সাম্পল হচ্ছে যেমন হচ্ছে স্কোয়ার ওয়েভ। হ্যাঁ, স্কোয়ার ওয়েভটা কি? স্কোয়ার ওয়েভ হচ্ছে ইনফাইনাইট অড হিউমারাস ইন ফ্রিকোয়েন্সি ডোমেন, সরি ইনফাইনাইট অড হারমোনিস ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। অড হারমোনিসগুলো ফ্রিকোয়েন্সি ডোমেন যে অড হারমোনিসগুলো থাকে একটার পর একটা যে ইয়েগুলো হারমোনি থাকে সেটা হচ্ছে স্কোয়ার ওয়েভ বলে। যেমন মিউজিক ওয়েভ ফর্মে এটা ব্যবহার করা হয়। ডিকম্পোজ ইন্টু বেসকে ডিপোজ করা, তারপর হচ্ছে এমআইডি মিড টেবিল অ্যান্ড ফ্রিকোয়েন্সিস। এটা হচ্ছে এক্সাম্পল। অ্যাপ্লিকেশন কোথায় কোথায় এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করা হয়? অডিও ইকুয়ালাইজার্স, স্পেকট্রাম অ্যানালাইজার এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোবাইল ব্যান্ডউইথের ক্ষেত্রে ব্যান্ডউইথ অ্যালোকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ইমেজ কম্প্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমাদের ফুরিয়ার সিরিজ এবং ফুরিয়ার ট্রান্সফরমেশন যে কোনটার কি ধরনের অ্যাপ্লিকেশন আছে এটা খুব ভালোভাবে আমাদের কিন্তু দেখতে হবে। অনেক সময় আসতে পারে যে এটা হচ্ছে কোন সিরিজের ক্ষেত্রে বা কোন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা আসি স্যাম্পলিং অ্যান্ড নিউকুইস্ট থিওরেম। তো স্যাম্পলিং জিনিসটা কি আমরা একটু দেখি। তো স্যাম্পলিং কনভার্টস এ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ইনটু ডিসক্রিট টাইম স্যাম্পল। তাহলে স্যাম্পলিং কি করে? একটা যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থাকে এটাকে ডিসক্রিট টাইম স্যাম্পলে হচ্ছে কি করে এটাকে ভাগ করা হয়, ওকে, কনভার্ট করে। আর হচ্ছে নিউকুইস্ট স্যাম্পলিং থিওরেম কি আছে? টু অ্যাভয়েড এলাইজিং এফ(x) সমান এই ইয়েটা আমরা সূত্রটা একটু দেখব, fs গ্রেটার দেন 2f max। ওকে, তাহলে এক্সাম্পল হিসেবে আমরা এটা বলতে পারি যে ভয়েস আছে, ভয়েস রিকোয়ার্স হচ্ছে 7 কিলোহার্টজ স্যাম্পলিং এর ক্ষেত্রে। দেন টেলিফোন হচ্ছে পিসিএম হচ্ছে 8 কিলোহার্টজ স্যাম্পলিং এর ক্ষেত্রে 8 বিট স্যাম্পল হতে পারে 64 কিলোবিট পার সেকেন্ড। আসলে এর অ্যাপ্লিকেশনটা কোথায়? অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন সিডিজ এর ক্ষেত্রে হচ্ছে এর অ্যাপ্লিকেশন রয়েছে। ওকে, এরপর হচ্ছে ইসিজি স্যাম্পলিং এর ক্ষেত্রে মেডিকেল সিস্টেম ব্যবহার করা হয়, ডিজিটাল টেলিফোনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা স্যাম্পলিং এন্ড নিউকুইস্ট থিওরেম দেখলাম। এখন আমরা দেখব কনভলিউশন। তো কনভলিউশন জিনিসটা কি? তো কনভলিউশন ডিসক্রাইব হাউ এ সিগন্যাল ইজ মডিফাইড বাই এ লিনিয়ার সিস্টেম। তো একটা লিনিয়ার সিস্টেম দ্বারা কিভাবে একটা সিগন্যালকে মডিফাইড করা হয় সেটাই ডিসক্রাইব করে হচ্ছে আমাদের কনভলিউশন। তো কনভলিউশনের যে সূত্রটা আছে এটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আমরা এক্সাম্পল চলে আসি কনভলিউশন এক্সাম্পল। তো ভয়েস সিগন্যাল থ্রু টেলিফোন চ্যানেল, যেমন টেলিফোন চ্যানেলের ভয়েস সিগন্যাল হয়, তো এটা হচ্ছে কি করায়? ব্যান্ড লিমিটেড সিগন্যাল। তো ভয়েস সিগন্যাল যেটা আছে নির্দিষ্ট ব্যান্ডের একটা লিমিটেড সিগন্যাল আকারে থাকে। যেমন ওয়্যারলেস মাল্টিপাথ প্রোপোগেশন, ওয়্যারলেস মাল্টিপাথ হচ্ছে কনভলিউশন উইথ চ্যানেল ইম্পালস রেসপন্স। তো কনভলিউশনের সাহায্যে কি করা হয়? চ্যানেল ইম্পালস রেসপন্সগুলো ঠিকঠাক করা হয়। তাহলে অ্যাপ্লিকেশন কোথায় কোথায় করা হয় কনভলিউশনের? ওয়্যারলেস ফিডিং এর ক্ষেত্রে, ইমেজ ফিল্টারিং এর ক্ষেত্রে, অডিও ইফেক্টস এর ক্ষেত্রে। তো আমাদের যে কয়টা টপিকস আছে প্রত্যেকটার একটা করে অ্যাপ্লিকেশন আমাদের দেখা লাগবে। তো মোটামুটি এই তিনটা জায়গায় আমরা হচ্ছে কনভলিউশন ব্যবহার করি। আরও জায়গা আছে, তো মোটামুটি বেসিক এই তিনটা জায়গায় কনভলিউশনটা ব্যবহার করা হয়। এরপর আসে হচ্ছে পাওয়ার স্পেকট্রাম। তো পাওয়ার স্পেকট্রাম জিনিসটা কি? পাওয়ার স্পেকট্রাম শো ডিস্ট্রিবিউশন অফ সিগন্যাল পাওয়ার ওভার ফ্রিকোয়েন্সি। তাহলে পাওয়ার স্পেকট্রাম কি করে? যে দেখায় ডিস্ট্রিবিউশন অফ সিগন্যাল পাওয়ার। তো সিগন্যাল পাওয়ার যে ডিস্ট্রিবিউশন আছে ওভার ফ্রিকোয়েন্সির উপরে সিগন্যাল পাওয়ারের ডিস্ট্রিবিউশন দিলো। যেমন এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে পিএফ সমান এক্সএফ স্কোয়ার। এখানে উদাহরণস্বরূপ বলতে পারে স্পিচ মোস্ট পাওয়ার বিল হচ্ছে 4 কিলোহার্টজের নিচে, এটা হচ্ছে এবার মিউজিক এক্সপেন্ড আপ টু 20 কিলোহার্টজ, এটা হচ্ছে মিউজিক। আর অ্যাপ্লিকেশন কি? রেডিও স্পেকট্রাম অ্যালোকেশন, তারপর ওয়াইফাই চ্যানেল ডিজাইন, তারপর হচ্ছে নয়েজ অ্যানালাইসিস।
তো এইগুলো হচ্ছে পাওয়ার স্পেকট্রাম ক্ষেত্রে, এগুলো হচ্ছে পাওয়ার স্পেকট্রাম হচ্ছে ব্যবহার করা হয় এই ক্ষেত্রে। এখন আমরা দেখব হচ্ছে পার্সেভালস থিওরেম। পার্সেভালস থিওরেম এর সংজ্ঞাটা আমরা একটু দেখি। তো এখানে বলা হচ্ছে টোটাল সিগন্যাল এনার্জি ইন টাইম ডোমেন। তো এই একটা নির্দিষ্ট টাইম ডোমেনের ক্ষেত্রে যে টোটাল সিগন্যালের যে এনার্জি থাকে সেটা সমান কি এনার্জি ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনের যে এনার্জি থাকে সেটার সমান। তাহলে আমরা সংজ্ঞা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলতে পারি সামেশন অফ এফ এক্স টি স্কোয়ার ডিটি সমান সমান সামেশন অফ এক্স এফ স্কোয়ার ডিএফ। তো অনেক সময় ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আসে, এটা আপনারা মনে রাখবেন। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি পাওয়ার অফ সাইন ওয়েভ সমান সমান সেম ওয়েদার কম্পাউন্ড ইন টাইম অর ফ্রিকোয়েন্সি ডোমেন। তাহলে সাইন ওয়েভ হচ্ছে যে সেম হোয়াট এভার কম্পাউন্ড ইন টাইম, ঠিক আছে, টাইমের যে কম্পাউন্ডটা আছে অর ফ্রিকোয়েন্সি ডোমেনে যে টাইমের কম্পাউন্ড থাকে সেটা হচ্ছে সমান। তো অ্যাপ্লিকেশনটা আমরা দেখি। অ্যাপ্লিকেশন হচ্ছে পাওয়ার বাজেটিং ইন ট্রান্সমিটারের যে পাওয়ারগুলো কিভাবে যাবে সেটা হচ্ছে বাজেট করে। দেন হচ্ছে স্পেকট্রাম অ্যানালাইজার ক্যালিব্রেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এনার্জি কনজাম্পশন ইন ফিল্টার এনার্জি কনজাম্পশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো মোটামুটি এই ক্ষেত্রগুলোতে পাভেলস থিওরেম ব্যবহার করা হয়। তাহলে এর হচ্ছে ডায়াগ্রাম কিভাবে ফ্লো করতেছে একটু দেখি। তো টাইম ডোমেন সিগন্যাল থাকে, এরপর ফুরিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। তো মোটামুটি এই জিনিসগুলো আমরা পরপর দেখলাম। তো ইনিশিয়াল অ্যানালজি কি জিনিস, ফোরিয়ার বলতে কি বোঝায়, স্প্লিট ইনটু নোটস, ফ্রিকোয়েন্সিস গুলো। তো স্যাম্পলিং হচ্ছে কি করে, রেকর্ড স্ন্যাপশট অফ সাউন্ড এরিয়াগুলো থাকে। কনভলিউশনে কি করে, ইফো ইফেক্ট ইন রুম, উদাহরণ আর কি দেওয়া হয়েছে। পাওয়ার রেসপেক্ট হচ্ছে হুইচ নোট আর লাউডেস্ট, কোনটা হচ্ছে ছোট বড় বা লাউড সেটা। আর পারভেজ থিওরেম টোটাল এনার্জি ইন কনভার্স। তো মোটামুটি আমরা এই 6টা 1 2 3 4 5টা জিনিস দেখলাম, সেটার একটা সংক্ষিপ্ত সামারি আমরা দেখলাম। এখন আমরা আসি ইনফরমেশন থিওরি। ইনফরমেশন থিওরি জিনিসটা কি? ইনফরমেশন থিওরিতে এন্ট্রপি জিনিসটা কি? তো এন্ট্রপি মেজার্স দ্য আনসার্টেনিটি অর এভারেজ ইনফরমেশন পার স্যাম্পল। এন্ট্রপি কি করে? মেজার করে আনসার্টেনিটি অর এভারেজ ইনফরমেশন পার স্যাম্পল, প্রতিটা স্যাম্পলের জন্য এটা হচ্ছে মেজার করে। তো তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন h6 সমান মাইনাস সামেশন অফ pxi log 2 আবার pxi এটার বিট পার সিম্বল। তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ফেয়ার কয়েন টস এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অলওয়েজ হেড যদি হয় তাহলে আমরা এন্ট্রপিটা দেখতে পারি। অ্যাপ্লিকেশনে চলে আসি। অ্যাপ্লিকেশন হচ্ছে কম্প্রেশনের ক্ষেত্রে এন্ট্রপি ব্যবহার করা হয়ে থাকে, এন্ট্রপির যে ইয়েটা আছে। ওকে, এরপর হচ্ছে ক্রিপ্টোগ্রাফি র্যান্ডম কি ব্যবহার করে ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে, এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রে যেখানে হচ্ছে ডিসিশন ট্রি, তারপরে হচ্ছে ডিসিশন ট্রি ইউজ এন্ট্রপি ফর স্প্লিটিং এর ক্ষেত্রে কি করা হয়, এই মেশিন লার্নিং এর এই পোর্শনটাতে আসলে এন্ট্রপিটা ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখি যে ইনফরমেশন রেট। হোয়াট ইজ ইনফরমেশন রেট? তো ইনফরমেশন রেট হচ্ছে দ্য রেট অ্যাট হুইচ ইনফরমেশন ইজ প্রডিউসড অর ট্রান্সমিটেড। তাহলে ইনফরমেশন রেটটা হচ্ছে যে সে রেট যেটা হচ্ছে কি করে, ইনফরমেশন ইজ প্রডিউসড অর প্রডিউস করা হয় অথবা ট্রান্সমিট করা হয়। তো ইনফরমেশন রেটের ফর্মুলাটা খুব ভালোভাবে দেখবেন। আর সমান বড় হাতের আর সমান আর ইন্টু এইচ। তো আর হচ্ছে কি, এটাকে হচ্ছে সিম্বল রেট বলা হয়, এইচ হচ্ছে এন্ট্রপি। তো অনেক সময় এখান থেকে আপনার আসতে পারে যে আর বের করো, ছোট হাতের রেট বড়, বা স্যাম্পল রেট বের করো, এন্ট্রপি বের করো। হ্যাঁ, তো আর হচ্ছে স্যাম্পল রেটের ইয়ে হচ্ছে স্যাম্পল পার সেকেন্ড কোক, আর এন্ট্রপি হচ্ছে বিটস পার স্যাম্পল। তো এক্সাম্পল হিসাবে বলতে পারি পিসিএম যে ভয়েস থাকে, হ্যাঁ, তো এটা হচ্ছে ইনফরমেশন রেট। যেমন হচ্ছে 8 কিলোহার্টজ স্যাম্পলিং, 8 বিট স্যাম্পল, হ্যাঁ, সমান 64 kbps। এগুলো হচ্ছে একটা ইনফরমেশন রেট। অ্যাপ্লিকেশন কোথায় ব্যবহার করা হয়? ইন্টারনেট স্ট্রিমিং এর ক্ষেত্রে এটা হচ্ছে ব্যবহার করা হয়। ব্যান্ডউইথ
তারপর হচ্ছে প্ল্যানিং, কার কতটুকু ব্যান্ডউইথ দিব, কি করবো, প্ল্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে মাল্টিমিডিয়া অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আসলে ইনফরমেশন রেটটা ব্যবহার করা হয়ে থাকে। হচ্ছে শ্যানোনস থিওরাম। শ্যানোনস থিওরামটা কি? শ্যানোনস থিওরাম ডিফাইন ম্যাক্সিমাম রিলায়েবল ডাটা অফ এ চ্যানেল উইথ নয়েজ। তো ম্যাক্সিমাম রিলায়েবল ডাটা, ঠিক আছে, রিলায়েবল ডাটা রেট অফ এ চ্যানেল উইথ নয়েজ। তো একটা চ্যানেল দিয়ে হচ্ছে কতটুকু নয়েজ সহ কত পরিমাণ ডাটা থাকে তার রেট বের করাকে হচ্ছে শ্যানোনস থিওরামের কাজ। সি সমান সমান বি লগ টু 1 প্লাস এস বাই এন, এটা হচ্ছে শ্যানোনস থিওরামের সূত্র বা ফর্মুলা। এখানে সি হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি, আসতে পারে যেখানে সি মানে কি, এটা হচ্ছে বিট পার সেকেন্ড, বি হচ্ছে ব্যান্ডউইথ, আমরা জানি একক সময় যে পরিমাণ ডাটা এক জায়গা থেকে আরেক ট্রান্সফার হয় তাকে হচ্ছে ব্যান্ডউইথ বলে। এসএন হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। এক্সাম্পল আমরা দেখি, এখানে টেলিফোন লাইন আছে, বি সমান 3 কিলোহার্জ, এস সমান 20 ডিবি, সি সমান 30 কেবিপিএস। তো এখানে হচ্ছে বিভিন্ন তথ্য আসলে দেওয়া আছে। অ্যাপ্লিকেশনটা আমরা প্রধানত দেখবো। অ্যাপ্লিকেশন হচ্ছে ডিটারমাইন্স লিমিট অফ 4G or 5G নেটওয়ার্ক। তো এর সংস্থাপনের মাধ্যমে হচ্ছে যে 4G এবং 5G নেটওয়ার্ক লিমিটটা আছে সেটা বোঝা যায়। এরপর হচ্ছে স্যাটেলাইট লিঙ্ক হচ্ছে ডিজাইন করা যায়, হচ্ছে ব্রডব্যান্ড স্পিড প্ল্যানিং করা যায় এই ক্ষেত্রে। এখন আমরা দেখব হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি। হোয়াট ইজ চ্যানেল ক্যাপাসিটি? চ্যানেল ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম ইরর ফ্রি ডাটা রেট পসিবল ইন এ চ্যানেল। তো কতটুকু, সর্বোচ্চ কতটুকু পরিমাণ ইরর ফ্রি ডাটা রেট হচ্ছে পসিবল একটা চ্যানেলের মধ্যে দিয়ে, সেটাকে হচ্ছে বলা হয় চ্যানেল ক্যাপাসিটি। তাহলে কেসেস কি? নয়েজ ফ্রি, এমন হচ্ছে হার্টস ল বলা হয়। সি সমান 2b log 2m। এরপর হচ্ছে নয়েজের ক্ষেত্রে সি সমান বি লগ টু 1 প্লাস এস বাই এন। তো চ্যানেল ক্যাপাসিটি আমরা জানি ওয়াইফাই চ্যানেল যেমন 20 হার্জের হয়, তারপর এসএন হচ্ছে 20 ডিবি, হ্যাঁ, এরপর সি সমান 1 এমবিপিএস ইত্যাদি। তো অ্যাপ্লিকেশন কোথায় হয়? এটা হচ্ছে স্পেকট্রাম অ্যালোকেশনের ক্ষেত্রে, যে কে কতটুকু তরঙ্গ পাবে, এই ক্ষেত্রে হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি মেজার করা হয়। এরপরে আইএসপি প্ল্যানিং ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে মোবাইল কমিউনিকেশন ক্যাপাসিটির ক্ষেত্রে এটা কাজে দেয় অ্যাপ্লিকেশন। এখন আমরা দেখব হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন। তো কমিউনিকেশন হচ্ছে ধরুন অ্যানালগ থাকতে পারে, ডিজিটাল থাকতে পারে। এখানে আমরা অ্যানালগ কমিউনিকেশন অংশটা দেখব। তো অ্যানালগ কমিউনিকেশন কি? অ্যানালগ কমিউনিকেশন ডিলস উইথ ট্রান্সমিশন of continuous time signals such as speech, music and video. Analog communication হচ্ছে কোন কোন জিনিস নিয়ে ডিল করে? Deals with transmission of continuous time signal যেমন such as speech, music and video. Since raw signal cannot travel along distance efficiently, they are combined with a high frequency carrier আর ক্যারিয়ার ওয়েভ ইউজিং মডুলেশন। তো মডুলেশনের সাহায্যে কি করা হয়? হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার যে ওয়েভ থাকে সেটা হচ্ছে মডুলেশনের সাহায্যে এটা বের করা হয়, কম্বাইন করা হয়। এরপরে আসি আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন, ঠিক আছে, যেটাকে সংক্ষেপে এএম বলা হয়, সংক্ষেপ নামগুলো অনেক সময় আসে। এএম অ্যামপ্লিটিউড মডুলেশন। তো অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি? ইন এএম বা ইন অ্যামপ্লিটিউড মডিউলেশন, the amplitude of carrier waves with the message sign with frequency and phase remain constant. Okay, তাহলে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে the amplitude of the carrier যে অ্যামপ্লিটিউড থাকে with the message signal with frequency and phase remain constant। তো এগুলো সবগুলো কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তো এর হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আপনারা হচ্ছে দেখে নেবেন। তো টাইপস কি টাইপের থাকে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে? ডিএসবিএফসি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এম এর ক্ষেত্রে। ডিএসবিএসসি, এটা হচ্ছে সাপ্রেসড ক্যারিয়ারের থেকে। এরপর হচ্ছে এসএসবি, সিঙ্গেল সাইড ব্র্যান্ডের ক্ষেত্রে। বিএসবি হচ্ছে ভেস্টিজিয়াল সাইড ব্র্যান্ডের ক্ষেত্রে। মোটামুটি এই কয়টা টাইপসের থাকে। প্রত্যেকটা উদাহরণ আসে ডিএসবিএফসি, যেটা কিন্তু স্ট্যান্ডার্ড এম বলা হয়, অ্যামপ্লিটিউড মডুলেশন বলা হয়, যেমন ডবল সাইড ব্র্যান্ড ফুল ক্যারিয়ার এটার ইয়ের মধ্যে থাকে। এরপরে তো বাকি জিনিসগুলো আমরা দেখলাম। এখন আমরা আসি এক্সাম্পল। এক্সাম্পলের ক্ষেত্রে কি বলতে পারি? এএম রেডিও অ্যাট 1 মেগাহার্জ ট্রান্সমিটেড বাই 5
কিলোহার্টজ ভয়েস সিগন্যাল রিকোয়ার্স 10 কিলোহার্টজ ব্যান্ডউইথ। ওকে, তো এটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখন অ্যাপ্লিকেশন কি, এম রেডিও ব্রডকাস্টিং, তারপরে এভিয়েশন অ্যান্ড মেরিন কমিউনিকেশন। তো এটার ক্ষেত্রে আসলে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনটা প্রয়োজন। এখন আমরা আসি ফ্রিকোয়েন্সি মডুলেশন। ওকে, তো ফ্রিকোয়েন্সি মডুলেশন কি, ইন এফএম বা ফ্রিকোয়েন্সি মডুলেশন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার ভ্যারিজ উইথ দ্য মেসেজ সিগন্যাল। তাহলে ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার যে ফ্রিকোয়েন্সি থাকে, এর যে হচ্ছে মেসেজ সিগন্যাল থাকে সেটা হচ্ছে ভ্যারি করে। হুইচ অ্যামপ্লিটিউড রিমেন্স কনস্ট্যান্ট, যেখানে ওয়াইল অ্যামপ্লিটিউড হচ্ছে কনস্ট্যান্টই থেকে যায়। তো এখন হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এস টি সমান সমান এস সমান cos 2 পাই এফটিসি কে টু এম। তো মোটামুটি এটা আপনি দেখবেন এবং প্রত্যেকটা কি কি জিনিস আছে সেটা দেখতে হবে। এরপর হচ্ছে কার্সনস ল। কার্সনস ল হচ্ছে বিটি সমান সমান 12f প্লাস এফএম। তো এখানে এক্সাম্পল হিসেবে হচ্ছে একটা এফএম রেডিও 800 থেকে 88 থেকে 108 মেগাহার্জ উইথ এফএম হচ্ছে 75 কিলোহার্জ FM and 15 কিলোহার্জ। তো ব্যান্ডউইথ হচ্ছে 180। এটা হচ্ছে উদাহরণ। অ্যাপ্লিকেশন কি, FM ব্রডকাস্টিং ওয়াকাটকি আর 2A, তারপর হচ্ছে যে রেডিয়াস থাকে সেটাতে আসলে ফ্রিকোয়েন্সি মডুলেশন ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখব হচ্ছে ফেজ মডুলেশন, যেটাকে সম্পর্কে পিওন বলা হয়। তো ফেজ মডুলেশন জিনিসটা কি, তো ফেজ মডুলেশন বলা হচ্ছে ইন পিএম দ্য ফেজ অফ দ্য ক্যারিয়ার ইজ ভ্যারিড অ্যাকর্ডিং টু দ্য মেসেজ সিগন্যাল। তো এটাই হচ্ছে ফেজ মডুলেশন। তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আপনারা দেখে নেবেন। অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখি। অ্যাপ্লিকেশন কি, স্যাটেলাইট লিঙ্কস, জিপিএস সিগন্যাল, ওয়াইফাই নেটওয়ার্কস, এগুলো হচ্ছে ফেজ মডুলেশনের এক একটা অ্যাপ্লিকেশন। এখন সে হচ্ছে মডুলেশন সার্কিট। মডুলেশন সার্কিট জিনিসটা কি, এম মডুলেটরস, এটা হচ্ছে ব্যালেন্সড মডুলেটর, রিং মডুলেটর, এরপর হচ্ছে এফএম মডুলেটর, এরপর হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলার, অসিলেটর, এরপর হচ্ছে স্ট্রিং মেথড আছে, তারপর হচ্ছে পিএম মডুলেটর আছে, প্লিজ শিফট সার্কিট। এটা হচ্ছে পিএম মডুলেটর একটা উদাহরণ। অ্যাপ্লিকেশন কি, মডুলেটর সার্কিটের অ্যাপ্লিকেশন হচ্ছে রেডিও ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, টি ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওয়্যারলেস বেস সলিউশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ওকে, তো ডিমডুলেটরস জিনিসটা কি, এটা হচ্ছে এম ডিটেক্টরস, এমপ্লয় ডিটেক্টরস, সিঙ্ক্রোনাইজ ডিটেক্টর ইত্যাদি। এরপর হচ্ছে এফএম ডিটেক্টর, স্কোপ, স্লপ ডিটেক্টর, হচ্ছে ফেস লক, লোপ, পিপিএল ইত্যাদি। আর পিএম হচ্ছে কি, পিএম ডিটেক্টর হচ্ছে ফেজ ডিটেক্টর, এটা হচ্ছে পিএম ডিটেক্টর। তো মোটামুটি হচ্ছে এগুলো ডিমডুলার যেটা সেটা এক্সাম্পল। অ্যাপ্লিকেশন কি কি থাকতে পারে, তো এটা হচ্ছে এএম রোডিস, এফএম রোডিস অ্যান্ড স্যাটেলাইট রিভিউস। এটা হচ্ছে ডিমডুলেটরসের হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন। তো অলরেডি আমরা এটা দেখছি এম জিনিসটা কি করে। এম হচ্ছে লাইক স্পিকিং লাউডার অর সফটওয়্যার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়। পিএম জিনিসটা কি, পিচ ইন সাইনিং এর মতো, লাইক হচ্ছে শিফট ইন রিদম ইন স্পেস। তো মোটামুটি আগের মতো এগুলো আমরা জিনিসগুলো দেখছি, নতুন করে আর দেখার কিছু নাই। এখন আসি ডিজিটাল মডুলেশন। হোয়াট ইজ ডিজিটাল মডুলেশন, এটা আমরা দেখব। তো ডিজিটাল মডুলেশন হচ্ছে ট্রান্সমিট ডিজিটাল ইনফরমেশন। ডিজিটাল মডুলেশন ক্ষেত্রে ডিজিটাল ইনফরমেশন হচ্ছে ট্রান্সমিট করে। ওকে, ডিজিটাল মডুলেশন ট্রান্সমিট ডিজিটাল ইনফরমেশন ওভার অ্যান অ্যানালগ ক্যারিয়ার সিগন্যাল। অ্যানালগ ক্যারিয়ার সিগন্যালের জন্য সে হচ্ছে কি করে, ডিজিটাল ইনফরমেশন হচ্ছে ট্রান্সমিট করে। দি ক্যারিয়ার সিটি এস সমান টু পাই এফসি। ঠিক আছে, দি ক্যারিয়ার হচ্ছে সিটি, এখানে ক্যারিয়ারটা দেখবেন ভালোভাবে। আচ্ছা, মডুলেশন চেঞ্জেস অ্যাম্পলিফায়ার। মডুলেশন হচ্ছে অ্যাম্পলিফায়ারকে চেঞ্জ করে ফ্রিকোয়েন্সি অর ফেজ অ্যাকর্ডিং টু বিটস। ফ্রিকোয়েন্সি বিটসের মতো করে সে হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং ফেজগুলো নিয়ে আসার চেষ্টা করতে হবে।
বিটের মতো করে হচ্ছে ফ্রিকোয়েন্সি ফেজগুলো থাকে। তো ডিজিটাল মডুলেশনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি, ইফিশিয়েন্ট ব্যান্ডউইথ ইউজেস। তো ব্যান্ডউইথ ইউজেস আসলে ইফিশিয়েন্ট হয়, হাই ডেটা রেট হচ্ছে আসলে হয়, বেটার নয়েজ ইমিউনিটি কনজাম কম্পেয়ার টু অ্যালং। তো বেটার নলেজ ইমিউনিটি হচ্ছে অন্যান্য এর চেয়ে হচ্ছে ভালো। তো মোটামুটি হচ্ছে ডিজিটাল মডুলেশন হচ্ছে আমরা দেখব অ্যামপ্লিটিউড শিফট। অ্যামপ্লিটিউড শিফটটা কি, ইন আস্ক অফ দ্য অ্যামপ্লিটিউড দ্য ক্যারিয়ার ইজ ভ্যারিড টু রিপ্রেজেন্ট ডিজিটাল ডাটা। তো তার মানে হচ্ছে অ্যামপ্লিফাইড শিফট কেইং হচ্ছে কি বলা হয়, দি অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার ইজ ভ্যালিড টু রিপ্রেজেন্ট ডিজিটাল ডাটা ক্ষেত্রে হচ্ছে রিপ্রেজেন্ট করে। এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, এটা আপনারা দেখে দেন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা। এর এক্সাম্পল কি, আরএফআইডি ট্যাক্স ইউজেস আস্ক অন এবং অফ। আরএফআইডি হচ্ছে কি করে, অন না অফ হচ্ছে সেটা দেখায়। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন এক্সাম্পল হিসাবে যেটা বলতেছিলাম, আরএফআইডি হচ্ছে দেখায়, অন হচ্ছে 1, 0 হচ্ছে এগুলো। অ্যাপ্লিকেশন হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আরএফআইডি সিস্টেমের জন্য ব্যবহার করে। সিম্পল যে ওয়্যারলেস লিঙ্কস আছে সেটাতে আসলে অ্যামপ্লিটিউড শিফট কেইং যা এএসকে যেটা বলা হচ্ছে সেটা ব্যবহার করা হয়ে থাকে এর অ্যাপ্লিকেশন। লিমিটেশন কি, এটা হচ্ছে ভেরি নয়েজ সেন্সিটিভ, নয়েজ অনেক সময় অনেক ধরনের নয়েজ হচ্ছে আমাদের আসে কানে। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কেইং, এফএসকে। ফ্রিকোয়েন্সি শিফট কেইং, ফ্রিকোয়েন্সি শিফট কেইং, তো এর সংখ্যাটা আমরা দেখি। ইন এফএসকে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার চেঞ্জেস উইথ দ্য বিট ভ্যালু। বিট ভ্যালুর সাথে কি হবে, এটা চেঞ্জ হবে। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখে নেবেন। এক্সাম্পল হচ্ছে ব্লুটুথ ইউজার ফ্রিকোয়েন্সি হোপিং 222 গিগাহার্স ব্যান্ড। অ্যাপ্লিকেশন হচ্ছে মডার্ন জিএসএম সিগন্যালিং। এরপর হচ্ছে ব্লুটুথ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং এর আপনাদের এক্সাম্পল এবং অ্যাপ্লিকেশন। অ্যাডভান্টেজ কি, মোর রোবাস্ট দেন আজকে, তো মোর রোবাস্ট ছিল। অ্যামপ্লিটিউড শিফট নোয়িং এর চেয়ে এটা হচ্ছে মোর রোবাস্ট এবং মনে হয় যে খুব দ্রুত এটা কাজ করতে পারে বা করতে পারে। এরপরে হচ্ছে ফেজ শিফট নোয়িং কি করে, ইন পিএসকে দ্য ফেজ অফ দ্য ক্যারিয়ার চেঞ্জেস উইথ ডিজিটাল ডাটা। ফেজ একবার হচ্ছে ক্যারিয়ার এটা চেঞ্জ করে ডিজিটাল ডাটাতে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম, টোজ দেখে আর কি। তো এখানে কি কি টাইপ আছে, বিপিএসকে সমান 0 বিট 180 ডিগ্রি হচ্ছে 1 বিট। তারপর হচ্ছে কিউপিএসকে ক্ষেত্রে 0, 90, 180 এবং 220, এটা হচ্ছে 2 বিট পার সিম্বল আকারে বলা হচ্ছে। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বিপিএসকে। তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আপনারা দেখে নেবেন, এসটি সমান এসি cos 2 পাই সিটি পাই বি। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আপনি খেয়াল রাখবেন। স্যাটেলাইট কি, স্যাটেলাইট টিভি চ্যানেল ইউজেস হচ্ছে কি কিপিএসকে হচ্ছে ইউজ করে স্যাটেলাইট টিভি চ্যানেল। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে এর অ্যাপ্লিকেশন কি কি, ওয়াইফাই হয়, জিপিএস 3G 4G নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অ্যাডভান্টেজ হচ্ছে এটা ভেরি হচ্ছে ব্যান্ডউইথ এফিশিয়েন্ট, মোটামুটি যদি কোনো থাকে অবশ্যই তো করবো আর কি, অ্যাডভান্টেজ থাকবে ইন ব্যান্ডউইথ এফিশিয়েন্ট আকারে, এটা পিএসকে এর ক্ষেত্রে এফিশিয়েন্ট আকারে ব্যান্ডউইথ থাকবে। এরপর হচ্ছে কিউএম এর পূর্ণ নাম হচ্ছে কিউইউএ, কোয়াড্রেটাল অ্যামপ্লিটিউড মডুলেশন। ওকে, তাহলে কিউএম হচ্ছে কম্বাইন্স কি করে, অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ ভেরিয়েশন টু ট্রান্সমিট মাল্টিপল বিটস পার সিম্বল। মাল্টিপল বিটস পার সিম্বল এটা হচ্ছে ট্রান্সমিট করে অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ ভেরিয়েশনের ক্ষেত্রে। তো টাইপ বলতে পারি 16 কিউএম টাইপ, যেটা হচ্ছে 4 বিট সিম্বল লাগে, 64 কিউএম সাইড 6 বিট সিম্বল লাগে এবং 256 কিউএম থাকে 8 বিট সিম্বল থাকে। তো এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি 4G LTE ইউজ হচ্ছে কি করে, ইউজেস 64 কিউএম এটা হচ্ছে ইউজ করে, এনআর ইউজেস ইন 256 কিউএম। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা দেখি আমরা। কিউএম এর অ্যাপ্লিকেশন হচ্ছে ডিএসএল ইন্টারনেটের ক্ষেত্রে এটা কাজ ব্যবহার করা হয়, ওয়াইফাই নেটওয়ার্ক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যে 4G এবং 5G মোবাইল নেটওয়ার্কস ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্সাম্পলটা হচ্ছে এক্সট্রিমলি ব্যান্ডউইথ এফিশিয়েন্ট। তো হচ্ছে কিউএম হচ্ছে এক্সট্রিমলি
কোয়াড্রেটার অ্যামপ্লিটিউড মডুলেশন কিউএম, এটা হচ্ছে এক্সট্রিমলি ব্যান্ডউইথ এফিশিয়েন্ট, ব্যান্ডউইথটা খুব ভালোভাবে কাজে লাগাইতে পারে। এখানে একটা কম্পোনেন্ট হচ্ছে এসে হচ্ছে সিম্পল, এরপর হচ্ছে অ্যামপ্লিটিউড ভেরিজ, এরপর হচ্ছে নয়েজ সেন্সিটিভ, এটা হচ্ছে কম্পারিজন টেবিল। ফ্রিকোয়েন্সি ভ্যারিজ মোস্ট রোবাস্ট, মোর রোবাস্ট। এফএসকে হচ্ছে ফেজ ভ্যারিজ, এরপর হচ্ছে এফিশিয়েন্ট, এরপর হচ্ছে কিউএম হচ্ছে অ্যামপ্লিটিউড, ফেজ ভেরি ডিফিকাল্ট। তো এই হচ্ছে মোটামুটি একটা কম্পারিজন টেবিল। এখন আমরা আসি হচ্ছে পালস এবং ডিজিটাল সিগন্যাল। পালস কি, ডিজিটাল সিগন্যাল কি, আমরা জানার চেষ্টা করব। প্রোডাকশন পালস। তো পালস মডুলেশন টেকনিক কনভার্ট অ্যানালগ সিগন্যাল ইনটু এ পালস সিকোয়েন্স। পালস সিকোয়েন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় ফর হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন অ্যান্ড প্রসেসিং। ভালো জানে, তারা ভালো জানে। দে ফ্রম দ্য ফাউন্ডেশন অফ ডিজিটাল কমিউনিকেশন, তারা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশনের হচ্ছে একটা পার্ট। এরপর আসছি আমরা হচ্ছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। তো পালস অ্যামপ্লিটিউড মডুলেশন জিনিসটা কি? ডিফাইন ইন PAM পালস মডুলেশন দি amplitude of regularly spaced place varies with the intergenous value of the message signal. এক্সপ্রেশনটা আমরা দেখব। উদাহরণ হচ্ছে a speech signals sampled every 125 সমান produce pulse with হচ্ছে amplitude machine dynamo। এর অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন হচ্ছে ইথারনেট সিগন্যালিং। এখানে ইথারনেট সিগন্যাল থাকে, বেসিক অফ PCM। লিমিটেশন থাকে নয়েজ ডিফিকাল্টি এফেক্টস অ্যামপ্লিটিউড। তো নয়েজ যে ডিফিকাল্টি হচ্ছে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউডকে আসলে এফেক্ট করে। এখন আমরা দেখি 2 নম্বরের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে পালস কোড মডুলেশন। পালস কোড মডুলেশন জিনিসটা কি, যেটাকে সংক্ষেপে PCM বলা হয়। তো PCM হচ্ছে কনভার্টস ইনটু অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল ইন 3 স্টেপস। তাহলে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল প্রকাশ করবে কয়টি স্টেপ লাগে? 3টা। একটা হচ্ছে স্যাম্পলিং, একটা হচ্ছে কোয়ান্টিজেশন, আর একটা হচ্ছে এনকোডিং। তো এখানে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে আরবি সমান এফএস ইনটু এন, ওয়্যার এফএস হচ্ছে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলা হয়, আর এন হচ্ছে বিট পার স্যাম্পল। এক্সাম্পল হিসেবে বলতে পারি একটা টেলিফোন, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 হার্জ, আর এন হচ্ছে বিট, এন হচ্ছে 8 বিট পার স্যাম্পল, আর বি সমান 64 কেবি। অ্যাপ্লিকেশন কোথায়? টেলিফোনে এখানে অ্যাপ্লিকেশন সিডিজ আর ডিভিডিস, ডিজিটাল টিভি, আর এটা হচ্ছে ভিওআইপি। তো এখানে এই কাজগুলো হচ্ছে পালস মডুলেশন বা PCM হচ্ছে করা হয় পালস কোড মডুলেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন। এরপর হচ্ছে ডেল্টা মডুলেশন। ডেল্টা মডুলেশন কি? ডিএম, সংক্ষেপে ডিএম বলা। ডিএম হচ্ছে কি করে? ট্রান্সমিট অনলি দ্য ডিফারেন্স বিটুইন, এরপর হচ্ছে সাকসেসিভ স্যাম্পলস, তো 1 বিট, অ্যান্ড ইনক্রিজ হচ্ছে 1, ডিক্রিজ হচ্ছে 0। এখানে 1 হচ্ছে বাড়াই, 0 হচ্ছে কমাই। তো এখানে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা সেভাবে এমটি সমান এমটি মাইনাস টিএস। তো প্রবলেমটা কি ছিল? এখন যেমন স্লপ ওভারলোড হয়ে থাকে ডাটা মডুলেশনের ক্ষেত্রে। এরপরে হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ নট অ্যাটাক, এরপর হচ্ছে জেনারেল নয়েজ তৈরি হয়, ফ্ল্যাট সিগন্যাল কজ জিরোর। এক্সাম্পল কি? ইনকোডিং ভয়েস উইথ +1 -1 স্টেপ, একটা ভয়েসকে ইনকোড করে +1 অ্যাপ্লিকেশন কি? লো কস্ট ডিজিটাল ভয়েস ট্রান্সমিশন হচ্ছে এর অ্যাপ্লিকেশন। এরপরে হচ্ছে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন, যেটাকে হচ্ছে ADM বলা হয়, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। ডেফিনেশন কি? ADM improves DM by varying step size, large step for fast charging signal, stop step for steady signal। তাহলে হচ্ছে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন বা ADM হচ্ছে ইমপ্রুভ করে DM বাই ভ্যারিং স্টেপ সাইজ, স্টেপ সাইজের উপরে করে, সে হচ্ছে ভ্যারি করে। লার্জ স্টেপ ফর ফাস্ট চার্জিং সিগন্যাল, ফাস্ট চার্জিং সিগন্যালের জন্য কি একটা লার্জ স্টেপ সে করে প্রোভাইড করে, আর স্মল স্টেপ ফর স্টেডি সিগন্যালের জন্য স্টেপ। এই জন্য হচ্ছে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন এভাবে কাজ করে। অ্যাডভান্টেজ কি? এটা স্লপ ওভারলোড যেটা আছে, স্লপ ওভারলোডকে হচ্ছে সে রিডিউস করে। এরপরে হচ্ছে রিডিউস জেনারেল নয়েজ, জেনারেল নয়েজগুলো হচ্ছে রিডিউস করে। ওকে,
তো লাউড শট, বিগ স্টেপ, স্টাডি হাম, স্মল স্টেপ, এগুলো হচ্ছে এক্সাম্পল। অ্যাপ্লিকেশনে চলে আসে যে স্পিচ কোডার্স ইন টেলিকম। টেলিকম হচ্ছে যে স্পিচ যে কোডার্সগুলো থাকে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন যেখানে হচ্ছে ব্যবহার করা। এরপর হচ্ছে ডিজিটাল ভয়েস স্টোরের ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা হয়, এডিএম মডুলেশনটা ব্যবহার করা। এখানে হচ্ছে কিছু কম্পারিজন দেওয়া আছে। পিএম, তো অ্যানালগ পালস নয়েজ সেন্সিটিভ হচ্ছে পিএম। পিসিএম হচ্ছে কি মাল্টি বিল্ড ডিজিটাল হাই কোয়ালিটি হাই বিট রেট থাকে, হ্যাঁ। এরপর ডিএমন হচ্ছে বিট সিম্পল স্কোপ ওভারলোড অ্যান্ড হচ্ছে গ্রানুলার নয়েজ তৈরি করে। এরপর হচ্ছে এডিএম, এডিএম এর ক্ষেত্রে হচ্ছে অ্যাবারটিভ ওয়ান বিট এফিশিয়েন্ট স্প্রেড করে। তো মোটামুটি এই টপিকসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভালোভাবে দেখবেন। এখন আমরা দেখি হচ্ছে মাল্টিপ্লেক্সিং অ্যান্ড মাল্টিপল অ্যাক্সেস। হোয়াট ইজ মাল্টিপ্লেক্সিং অ্যান্ড মাল্টিপল অ্যাক্সেস, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কমিউনিকেশন থিওরির ক্ষেত্রে। তো মাল্টিপ্লেক্সিং কম্বাইন্স মাল্টিপল সিগন্যাল ফর ট্রান্সমিশন মাল্টি সিগন্যাল ওভার এ সিঙ্গেল চ্যানেল, একটা সিঙ্গেল চ্যানেলের মধ্য দিয়ে। while multiple access allows multiple users of share a communication চ্যানেল সিমultaneously, একসাথে হচ্ছে কমিউনিকেশন চ্যানেলগুলোর মধ্যে ইয়ে করে। বোথ আর এসেনশিয়াল ফর ইফিশিয়েন্ট স্পেকট্রাম ইউজেস ইন টেলিফোনি। তো সব হচ্ছে কি করে যে এফিশিয়েন্ট যে স্পেকট্রাম টেলিফোনিতে সেটা হচ্ছে বোথ এসেনশিয়াল থাকে। ইফিশিয়েন্ট স্পেন্ড ইউজ ইন টেলিফোনের ক্ষেত্রে এটা হচ্ছে এসেনশিয়াল। ইন্টারনেট অ্যান্ড মোবাইল কমিউনিকেশন, টেলিফোন, ইন্টারনেট আর মোবাইল কমিউনিকেশন। তো মাল্টিপ্লেক্সিং কি করতেছে, কম্বাইন্ড মাল্টিপল সিগন্যাল ফর ট্রান্সমিশন ওভার এ সিঙ্গেল চ্যানেল, একটা সিঙ্গেল চ্যানেলের মধ্যে মাল্টিপল সিগন্যালগুলো সে হচ্ছে কম্বাইন করে ট্রান্সমিট করে ওভার এ সিঙ্গেল চ্যানেল। হুইচ মাল্টিপল অ্যাক্সেস অ্যালাউ মাল্টিপল ইউজার্স শেয়ার কমিউনিকেশন চ্যানেল সিমultaneously, যেখানে হচ্ছে কি করে যেখানে হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস অ্যালাউ মাল্টিপল ইউজার্স টু শেয়ার এ কমিউনিকেশন চ্যানেল সিমুলেশনের জন্য এটা হচ্ছে ব্যবহার করা হয়। তাহলে মাল্টিপ্লেক্সিং হচ্ছে অনেক ধরনের হতে পারে। একটা হচ্ছে টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আমরা জিনিসটাকে দেখি, ইচ সিগন্যাল ইজ অ্যাসাইন্ড ইউনিক টাইম স্লট। তো প্রত্যেক সিগন্যালটি একটা ইউনিক টাইম স্লটের জন্য অ্যাসাইন করা হয়। রিপিটিং ফ্রেম বিট থাকে। ফর্মুলা টোটাল বিট রেট সমান সাম অফ ইউজার বিট রেট। এক্সাম্পল বলতে পারে 30 টেলিফোন কলস ইন 64 kbps কম্বাইন্ড হচ্ছে 1.92। অ্যাপ্লিকেশন কি, ডিজিটাল টেলিফোনের ক্ষেত্রে, অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আইএসডিএন, এসওএনইটির ক্ষেত্রে এটা হচ্ছে টাইম ডিভিশন টিডিএম আমরা ব্যবহার করে থাকি, টিডিএম মাল্টিপ্লেক্সিং। এরপর আসি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা যাকে বলা হচ্ছে এফডিএম। এফডিএমটা কি, ইচ সিগন্যাল ইজ অ্যালোকেটেড এ সেপারেট ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে একটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে। এক্সাম্পল হিসাবে বলতে পারে এফএম রেডিও স্টেশন, এফএম রেডিও স্টেশন থাকে যেমন 90.1 মেগাহার্জ, তারপর 91.1 মেগাহার্জ। অ্যাপ্লিকেশন কি, কেবল টিভি, রেডিও ব্রডকাস্টিং, অ্যানালগ টেলিফোন, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর উদাহরণ। এরপরে হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। তো মাল্টিপল অ্যাক্সেস এটা হচ্ছে আমরা খুবই কমন কিছু টার্ম আছে, আমরা এগুলো দেখছি। একটা হচ্ছে টিডিএমএ বা টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কি, ইচ ইউজার ইজ অ্যাসাইন্ড এ টাইম স্লট টু দ্য সেম চ্যানেল। তো অনেকগুলো ইউজার থাকে, প্রত্যেকটি ইউজার হচ্ছে একটা চ্যানেল ব্যবহার করার জন্য হচ্ছে কি একটা টাইম স্লট থাকে এর মধ্যে। যেমন হচ্ছে জিএসএম বা যেটা 2G, 8 ইউজার শেয়ারস ওয়ান চ্যানেল। জিএসএম এর ক্ষেত্রে কি 8টা ইউজার থাকতো যেটা হচ্ছে একটা চ্যানেল শেয়ার করতো। অ্যাপ্লিকেশন কোথায়, জিএসএম স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে এই যে মাল্টিপল টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আছে টিডিএম এটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এফডিএমএ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ইচ ইউজার গেটস এ ইউনিক ফ্রিকোয়েন্সি, প্রত্যেকজন হচ্ছে কি একটা ইউনিক ফ্রিকোয়েন্সি ব্যান্ড পাবে। এক্সাম্পল হচ্ছে 1G অ্যানালগ মোবাইল ফোন, প্রথম যে অ্যানালগ মোবাইল ফোন বিভিন্ন কল অ্যাসাইন ইউনিক ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিভিন্ন কল আসতো, যেটা এখন এটা কম। এখন অ্যাপ্লিকেশন কি, আর্লি সেলুলারের ক্ষেত্রে, রেডিও রিপিটার্সের ক্ষেত্রে এই এফডিএমএ এটা ব্যবহার করা হয়। তো টিডিএমএ, এফডিএমএ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এর অ্যাপ্লিকেশন, এক্সাম্পল, কোথায় ব্যবহার করা হয়, ডেফিনেশন সবগুলো খুব ভালোভাবে আপনারা দেখবেন। এরপর হচ্ছে সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সিডিএমএ কি, অল ইউজার শেয়ার দ্য সেম ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা সেম ফ্রিকোয়েন্সি শেয়ার করে ব্যান্ড বাট সেপারেটেড বাই ইউনিক কোড, ইউনিক কোডের মাধ্যমে সেপারেট করা হয়। যেমন ম্যাথমেটিক্যাল আইডিয়া, signals are multiplied with orthogonal code and
separated and received. তো এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল আইডিয়া। এক্সাম্পল হিসেবে বলতে পারি জিপিএস স্যাটেলাইট ট্রান্সমিট ইন দ্য সেম ফ্রিকোয়েন্সি বাট ইউজ ইউনিক কোড। তো জিপিএস ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হচ্ছে কি করা হয়, জিপিএস ট্রান্সমিট করে সেম ফ্রিকোয়েন্সি কিন্তু ইউনিক কোডের মাধ্যমে। অ্যাপ্লিকেশন 3G নেটওয়ার্ক, জিএসএম, নেভিগেটর, মনিটরি কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে সিডিএম এ ব্যবহার করা হয়। তাহলে কম্পারিজন গুলো আমরা একটু দেখি। টিডিএম হচ্ছে এটা হচ্ছে টাইম স্লট থাকে টেলিফোনি আকারে। আচ্ছা, এরপর হচ্ছে যদি হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশনে আমরা যাই, তো ফ্রিকোয়েন্সি এফডিএম এর যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে রেডিও টিভির ক্ষেত্রে, এরপর হচ্ছে টিডিএম এ টাইম ডিভিশন স্লট থাকে যেমন জিএসএম, আর এফডিএম হচ্ছে ফ্রিকোয়েন্সি পার ইউজার 1G মোবাইল নেটওয়ার্ক, সিডিএম হচ্ছে কোর 3G জিপিএস ইত্যাদি ব্যবহার করে। তো এই ডায়াগ্রামগুলো অলরেডি যেগুলো দেখছি ওইগুলো আর কি লেখা, ডায়াগ্রাম প্লেস হোল্ডার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি পার ইউজার একই জিনিস আর কি লেখা। তো মোটামুটি আমাদের হচ্ছে প্রথম যে অংশটা, প্রথম অংশে আমরা এই কয়টা টপিকস একটু ভালোভাবে আমরা দেখব এবং এখান থেকে কি কি ধরনের এমসিকিউ থাকে। মোটামুটি স্লাইডটা এমসিকিউ বেস তৈরি করা হয়েছে যেন আপনার এমসিকিউটা ভালোভাবে এইটুকু অংশটা দেখে ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। আর হচ্ছে থিওরিটিক্যাল অংশটা আমরা যতটুকু সম্ভব কনসাইজ করে করছি। তারপরেও আপনারা বাসায় এই যে টপিকগুলো আছে টপিকসগুলোর উপরে থিওরিটিক্যাল অংশটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো এখন আমাদের এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে, আপনাদের যেহেতু স্লাইড শিটটা দিয়ে দেওয়া হবে, তো রেফারেন্সটা আপনারা ভালোভাবে দেখবেন, এখান থেকেও পড়তে পারেন। এছাড়া আপনাদের যদি পছন্দনীয় কোনো বই থাকে বা থাকে সেটা আপনারা দেখতে পারেন। আর এছাড়াও হচ্ছে অনলাইন বিভিন্ন ধরনের আপনার রিসোর্স আছে, সেখান থেকেও আপনারা হেল্প নিতে পারেন। তাহলে প্রথম অংশ আমরা দেখলাম, এখন আমরা একটু পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশটা দেখব। এখন আমরা 11তম লেকচারের দ্বিতীয় অংশ অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচার পার্টটি দেখব। প্রথমেই দেখে নিই যে কম্পিউটার আর্কিটেকচার পার্টে আমরা কি কি জিনিস দেখব। আমাদের প্রথম টপিকস থাকবে হচ্ছে ইনফরমেশন রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একটা ইনফরমেশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা দেখব। 2 নম্বর হচ্ছে মেজারিং পারফরমেন্স, কিভাবে পারফরমেন্সকে মেজার করা হয়। 3 নম্বর হচ্ছে ইনস্ট্রাকশন অ্যান্ড ইনস্ট্রাকশন ফরম্যাটস, ইনস্ট্রাকশন কি এবং ইনস্ট্রাকশন ফরম্যাটসগুলো কি কি। পরবর্তীতে দেখব হচ্ছে অ্যাড্রেসিং মোড, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিক, এর বেসিকটা দেখব। এরপর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক, ফ্লোটিং পয়েন্টের অ্যারিথমেটিক যে পার্টটা আছে সেটা দেখব। পরে হচ্ছে প্রসেসর ডিজাইন, প্রসেসর ডিজাইন কিভাবে করা হয়। প্রসেসর ডিজাইনের ক্ষেত্রে প্রথমে দেখব সিঙ্গেল সাইকেল ডাটা পথ, এরপর হচ্ছে মাল্টি সাইকেল ডাটা পথ এবং কন্ট্রোল ইউনিট। এরপরে দেখব হচ্ছে হ্যাজার্ড অ্যান্ড এক্সেপশন। আচ্ছা, এরপরে দেখব হচ্ছে পাইপলাইন কনসেপ্ট দেখব। আর পরবর্তীতে মেমোরি অর্গানাইজেশন, ক্যাশ মেমোরি দেখব, আর ভার্চুয়াল মেমোরি এবং ইনপুট আউটপুট চ্যানেল। তো মোটামুটি এই টপিকসগুলো হচ্ছে আমরা দেখব আমাদের কম্পিউটার আর্কিটেকচার অংশে। কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে যে একটা কম্পিউটার আসলে ইনস অ্যান্ড আউটস কিভাবে গঠিত হয়, হ্যাঁ, এটা নিয়ে মোটামুটি দেখায়। তো প্রথমে আসি আমরা ইনফরমেশন রিপ্রেজেন্টেশন। তো ইনফরমেশন রিপ্রেজেন্টেশনে হচ্ছে আমরা দেখব বিভিন্ন নাম্বার, কি কি নাম্বার আমরা ব্যবহার করা হয় কম্পিউটারে, যেমন হচ্ছে বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, হ্যাঁ, এরপর হচ্ছে সাইন নাম্বার, হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট, এরপরে ফ্লোটিং পয়েন্ট নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইনফরমেশন রিপ্রেজেন্টেশনে দেখব। তাহলে শুরু করা যাক আমাদের ক্লাস। প্রথমে আসি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম সম্পর্কে প্রথম দিকে আমরা ধারণা লাভ করছি। নাম্বার সিস্টেম হচ্ছে যে একটা নাম্বারকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় যে পদ্ধতির মাধ্যমে, তাকে হচ্ছে নাম্বার সিস্টেম বলা হয়। নাম্বার সিস্টেমে একটা বেস থাকে, এই বেজের উপরে ভিত্তি করে আসলে কি নাম্বার আমরা ব্যবহার করব সেটা দেখানো হয়।
তো যেমন বাইনারি একটা সংখ্যা, বাইনারি বেজ হচ্ছে 2, ঠিক সেরকম অক্টাল একটা সংখ্যা, অক্টালে বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমাল একটা সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 16। তো এইভাবে বিভিন্ন নাম্বার আমরা বেজের উপর ভিত্তি করে নাম্বারগুলো করা হয়েছে, তৈরি করা হয়েছে। তো প্রথমে আমরা দেখি যে ডেসিমাল। তো ডেসিমাল আমরা সাধারণত যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি ম্যাথমেটিক্যাল জন্য, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট নিয়ে যে সংখ্যা গঠিত হয় তাকে হচ্ছে ডেসিমাল নাম্বার বলা হয়। ডেসিমালের বেজ হচ্ছে 10। এরপর দেখি বাইনারি। বাইনারি হচ্ছে বেজ হচ্ছে 2, তাহলে 0 এবং 1 নিয়ে গঠিত। পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে অক্টাল নাম্বার। অক্টালের বেজ হচ্ছে 8, তাহলে 0 থেকে 7 টোটাল হচ্ছে 8টা সংখ্যা এখানে থাকবে, 8টা সংখ্যা নিয়ে অক্টাল গঠিত। এরপরে আসে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল বেজ হচ্ছে 16, 0 থেকে 9 এবং এ থেকে এফ, যেখানে এর মান হচ্ছে 10, হ্যাঁ, এভাবে 11, 12, 13 এভাবে পরপর পরপর আসতে থাকে, 10, 11, 12, 13, 14, 15, 16 ইত্যাদি। তো এভাবে আসলে নাম্বার সিস্টেমগুলো আসে। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন। বিভিন্ন নাম্বার সিস্টেম কিভাবে কনভার্ট করা হয়, একটা থেকে একটা কনভার্ট করা হয়, কনভার্সনগুলো আপনারা করে ফেলবেন। অলরেডি আমাদের কনভার্সন আগের চ্যাপ্টারে দেখানো হয়েছে, এই জন্য আমরা ডিটেল কনভার্সন আর এখানে দেখাবো না। এখন আমরা দেখি সাইন নাম্বার কি বা চিহ্নযুক্ত সংখ্যা কি। চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে যে সংখ্যার মাধ্যমে চিহ্নের প্রকাশ করা হয়, যে সংখ্যা চিহ্নকে রিপ্রেজেন্ট করে। যেমন 0 হচ্ছে পজিটিভ আকারে প্রকাশ করে এবং 1 হচ্ছে নেগেটিভ আকারে প্রকাশ করে। তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে যে যে +5, তাহলে এখানে +5 কে আমরা দেখি 0 1 0 1, তাহলে এখানে প্রথমে আছে 0, তাহলে এটাকে একটা পজিটিভ সংখ্যা আমরা বলতে পারবো। এটা হচ্ছে -5, এটা হচ্ছে সামনে 1 আছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ নাম্বার বলতে পারবো। তো এখানে আরেকটু কিছুই আছে যে ন্যূনতম আমাদের যদি 8 বিটের চেয়ে কম সংখ্যায় ন্যূনতম 8 বিট নেওয়া লাগে। তো আমরা দেখি -5 কে 8 বিটের মাধ্যমে কিভাবে -5 বের করা যায়। তো প্রথমে আমরা দেখি 5 এর বাইনারি নাম্বার। 5 এর বাইনারি নাম্বার আমরা জানি হচ্ছে 101। তো এখানে 8 বিট একে বানাইতে হবে, তাহলে সামনে আমি 5টা শূন্য দিব, 8 বিট হয়ে গেছে। এখন এটাকে ইনভার্ট করতে হবে, উল্টা করতে হবে। তাহলে উল্টা করলে কি হবে, 0 যেখানে আছে সেখানে 1 হয়ে যাবে, 1 যেখানে আসে 0 হয়ে যাবে। এবার এই ইনভার্ট করার পরে এই ইনভার্সনের সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করার পরে যেই মানটা পাবো সেই মানটা হবে আসলে -5। তো টুস কমপ্লিমেন্টে সবসময় মনে রাখবেন যে আপনার প্রথমে যে নাম্বারটা থাকবে সেটাকে হচ্ছে ইনভার্ট করে নিতে হবে। ইনভার্ট করার পরে ইনভার্টেড যে নাম্বার থাকে সেটার সাথে 1 যোগ করবে। তাহলে আমরা যদি মাইনাস নাম্বার পজিটিভ নাম্বার থাকে সেটাকে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস অর্থাৎ নেগেটিভ নাম্বারে চলে আসবে। এটাকে বলা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে আমরা চিহ্নযুক্ত সংখ্যার মাধ্যমে বা সাইন নাম্বারের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি। এখানে অনেক রকম আসতে পারে, যদি বলতে পারে যে -11 বা -12 বা -13, এর হচ্ছে যদি বলে যে -13 এর হচ্ছে মান বের করো, তাহলে কি করতে হবে, প্রথমে 13 এর মান নিতে হবে। 13 এর মান নিয়ে এটাকে 8 বিট বানাইতে হবে। 8 বিট বানানোর পরে এই 8 বিটকে ইনভার্ট করতে হবে। ইনভার্ট করার পরে ইনভার্টেড নাম্বারকে 1 যোগ করতে হবে, তাহলে আমরা -13 পাবো। এখন আমরা দেখি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন জিনিসটা কি। IEEE 754 ফরম্যাটে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। তো এর ডেফিনেশন কি বলছে, ফ্লোটিং পয়েন্ট ইজ এ ওয়ে টু রিপ্রেজেন্ট রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য ফ্লোটিং পয়েন্ট হচ্ছে যেখানে হচ্ছে ফাংশন লার্জ নাম্বার এবং স্মল ভ্যালু, তার মানে হচ্ছে অনেক বড় এবং ছোট সব ধরনের এখানে বাইনারি থাকতে পারে। এর স্ট্রাকচার হচ্ছে 32 বিট সিঙ্গেল প্রিসিশন আকার থাকে, এটা হচ্ছে 32 বিটের থাকে। একটা হচ্ছে সাইন নাম্বার, 8টা হচ্ছে 8 বিট এক্সপোনেন্ট থাকে উইথ ইয়াস, আর 23 বিট হচ্ছে মান্তিসা থাকে। ওকে, এটাকে হচ্ছে ফাংশন বলা হয়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে -5.75। ওকে, তো এটাকে কিভাবে, এটাকে হচ্ছে আমাদের প্রথমে সাইন করে বের করে নেওয়া হয়েছে। তো এখানে মাইনাস দেওয়া হচ্ছে, তাহলে হচ্ছে প্রথমে আসবে 1, হ্যাঁ, মাইনাসের জন্য। এরপর হচ্ছে এর এক্সপোনেন্ট বের করে নিতে হবে, এক্সপোনেন্ট বের করে এর মান্তিসা বের করে নিতে হবে। ঠিক আছে, ফলে ফাইনাল রেজাল্ট হচ্ছে আমরা এটা পাবো।
তো এটা আসলে কোথায় ব্যবহার করা হয় ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন? ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন ব্যবহার করে সাধারণত সায়েন্টিফিক কম্পিউটেশন যেটা আছে, সায়েন্টিফিক কম্পিউটিং আছে সেখানে ব্যবহার করা হয়, গ্রাফিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সিমুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এআই মডেলে ব্যবহার করা হয়। তো এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে যে রিপ্রেজেন্টিং ডেসিমাল লাইক এত, ভেরি লার্জ নাম্বার লাইক এত। ওকে, তো তো একটা নাম্বারকে এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের সাহায্যে। এরপরে আমরা দেখব হচ্ছে মেজারিং পারফরমেন্স। মেজারিং পারফরমেন্স জিনিসটা এখানে কি কি দেখব, পারফরমেন্স ম্যাট্রিক্সটা কি, হ্যাঁ, সিপিইউ, এমআইপিএস এবং সিপিইউ এক্সটেনশন গুলো কি কি, হ্যাঁ, আর একটা ল আছে আমাদের, হ্যাঁ, এই লটা হচ্ছে আমরা ক্যালকুলেট কিভাবে পারফরমেন্স ইমপ্রুভ করে ক্যালকুলেট করা হয় সেটা দেখব। তাহলে পারফরমেন্স ম্যাট্রিক্সটা জিনিসটা কি আমরা দেখব। Performance of a computer is now fast. It can be complete a task measured in execution time. Okay, throughput and efficiency. তাহলে পারফরমেন্স ম্যাট্রিক্স জিনিসটা কি, তো পারফরমেন্স অফ এ কম্পিউটার হাউ ফাস্ট, তো কি কতটুকু ফাস্ট একটা কম্পিউটার সেটা হচ্ছে পারফরমেন্স দেখতে পারবে। তো ইট ক্যান কমপ্লিট এ টাস্ক, কমপ্লিট করতে পারে, মেজার্ড ইন এক্সিকিউশন টাইম, এক্সিকিউশন টাইম মেজার করতে পারে, থ্রুপুট অ্যান্ড ইফিসিয়েন্সি। তো এই টাইম, থ্রুপুট অ্যান্ড ইফিসিয়েন্সি এইগুলো হচ্ছে পারফরমেন্স ম্যাট্রিক্সের মাধ্যমে সেটা মেজার করা যায়। তো আমরা দেখি এক্সিকিউশন টাইমটা কি। এক্সিকিউশন টাইম হচ্ছে টাইম টু কমপ্লিট ওয়ান টাস্ক অর প্রোগ্রাম। তো একটা কাজকে শেষ করার জন্য যতটুকু সময় লাগে সেটাকে বলে এক্সিকিউশন টাইম। থ্রুপুটটা কি, নাম্বার অফ টাস্ক কমপ্লিট ইন এ গিভেন টাইম, একটা নির্দিষ্ট টাইম দিয়ে আছে তার মধ্যে কতগুলো কাজ করতে পারছে সেটাকে থ্রুপুট বলা হয়। সিপিইউ টাইম কি, ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সিপিআই ইনটু ক্লক সাইকেল টাইম, এই সবগুলো মিলে কি হয় সিপিইউ টাইম হয়। ওকে, তো এখন কোথায় পারফরমেন্স ম্যাট্রিক্স আমরা ব্যবহার করব, কোথায় আমরা দেখি ইনস্ট্রাকশন কাউন্টের ক্ষেত্রে ব্যবহার করব, তারপর হচ্ছে সিপিআই সাইকেল পার ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, ক্লক সাইকেল টাইম এখানে ব্যবহার করা যেতে পারে। তো পারফরমেন্স অ্যাপ্লিকেশন, এর অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখি। অ্যাপ্লিকেশন হেল্পস কম্পেয়ার প্রসেসর পারফরমেন্স, কম্পেয়ার প্রসেসর পারফরমেন্সে হেল্প করে, যেমন কোর i7 ভার্সেস এএমডি রাইজেন। তো রাইজেনের সাথে কোর i7 কতটুকু পার্থক্য আছে, পারফরমেন্স ম্যাট্রিক্স কেমন হবে এটা দেখতে পারি। ইউজ টু ক্যালকুলেট এক্সিকিউশন টাইম ইন এক্সাম নিউমেরিক্যালস। হ্যাঁ, তো তোমার ব্যবহার করা হয় যে ক্যালকুলেট এক্সিকিউশন টাইমটা ব্যবহার করা হয় এক্সাম নিউমেরিক্যালসের ক্ষেত্রে এর ক্যালকুলেশন টাইমটা ব্যবহার করা হয়। এরপরে দেখব ক্লক সাইকেল, সিপিআই অ্যান্ড মিমস। তো ক্লক সাইকেল জিনিসটা কি, ক্লক সাইকেল হচ্ছে দ্য স্মলেস্ট টাইম ইউনিট ইন সিপিইউ অপারেশন। ক্লক সাইকেল হচ্ছে যে সবচেয়ে ছোট টাইম ইউনিটটা হচ্ছে এটাকে ক্লক সাইকেল বলা হয়। তো সিপিআই সাইকেল পার ইনস্ট্রাকশন, তার মানে বলছে এভারেজ সাইকেল নিডেড পার ইনস্ট্রাকশন। তো এভারেজ একটা সাইকেল যে কত ইনস্ট্রাকশন জন্য কতটুকু টাইম দরকার বা সাইকেল দরকার, প্রতি ইনস্ট্রাকশন জন্য কয়টা সাইকেল দরকার, সেটা হচ্ছে এভারেজ সিপিআই। এরপর হচ্ছে মিমস। মিমস হচ্ছে মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড। ওকে, তো প্রতি সেকেন্ডে কয় মিলিয়ন আমাদের ইনস্ট্রাকশন যাবে সেটা হচ্ছে মিমস। এখন হচ্ছে ফাস্টার ক্লক এক্সপ্লেনেশন আমরা দেখি। ফাস্টার ক্লক স্মল সাইকেল টাইম লাগে, হ্যাঁ, এখানে ব্যবহার করা হয় ক্লক সাইকেল। লোয়ার সিপিইউ এর ক্ষেত্রে ফিয়ার সাইকেল পার ইনস্ট্রাকশন লাগে সিপিইউ এর ক্ষেত্রে। আর মিমস হচ্ছে আইসি বা এক্সিকিউশন টাইম যেটা আমরা দেখি সেখানে ব্যবহার করা হয়। এখানে সিপিইউর একটা প্রসেসর দেওয়া আছে 2 গিগাহার্টজ, হ্যাঁ, তো সিপিআই দেওয়া আছে, আইসি দেওয়া আছে। এখানে সিপিইউ টাইমটা কত হবে, সবগুলোর হচ্ছে মোটামুটি গুণফল, হ্যাঁ, গুণফল করে যেটা পাবো সেটা আমাদের সিপিইউ টাইম। তাহলে এর অ্যাপ্লিকেশন কোথায়, ইউজড ইন কম্পিউটার সিপিইউ ইন রিয়েল সিস্টেম। তাহলে কম্পিউটার যে রিয়েল সিস্টেম আছে সেখানে ব্যবহার করা হয়। এক্সামের ক্ষেত্রে ক্যালকুলেট সিপিইউ টাইম, সিপিআই অর কম্পেয়ার প্রসেসরকে কম্পেয়ার করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এরপরে একটা ল আছে, আমদাহলস ল। তো এখানে কি বলতেছে, ল শোজ দ্য ম্যাক্সিমাম স্পিড আপ পসিবল হোয়েন পার্ট অফ দ্য সিস্টেম ইমপ্রুভ। তাহলে বলতেছে যে এই লটা হচ্ছে ম্যাক্সিমাম
স্পিড আপ সর্বোচ্চ যে গতি সেটা করবে পসিবল হোয়েন দ্য পার্ট অফ দ্য সিস্টেম ইজ ইমপ্রুভ, যখন একটা অংশ ইমপ্রুভ করা হবে তখন হচ্ছে আসলে এর ম্যাক্সিমাম স্পিডটা পাওয়া যাবে। তাহলে এখানে দেওয়া আছে 1/f মাইনাস প্লাস f/s। তো এটা একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা দেখতে হবে। তো এখানে f কি, f হচ্ছে ফাংশন অফ প্রোগ্রাম ইমপ্রুভ। তো কতটুকু ইমপ্রুভ করা হয়েছে, হচ্ছে স্পিড আপ অফ দ্য পার্ট। এস তো হচ্ছে কোন পার্টটা হচ্ছে স্পিড আপ করা হয়েছে। এক্সাম্পল, ইফ 40% অফ প্রোগ্রাম ইজ ইমপ্রুভ, 40% প্রোগ্রাম করে তাহলে ইমপ্রুভ 2 ইন্টু স্পিড আপ সমান 1/0.6 প্লাস 0.2, তাহলে হচ্ছে 1.25 আসবে আমাদের এর স্পিড আপ। অ্যাপ্লিকেশনটা আমরা দেখব এই ল এর, হেল্পস ডিসাইড হুইচ পার্ট অফ সিস্টেম অপটিমাইজ। তো এই ল এর মাধ্যমে আমরা বলতে পারি কোন পার্টটা আমরা অপটিমাইজ করতে পারবো। ওকে, এক্সাম্পল, improve cache or branch predictor may be only given limited overall benefit। তো ওভারঅল বেনিফিট কতটুকু হবে, কতটুকু ইমপ্রুভ করছে এই ক্যাশ এবং ব্রাঞ্চে, তো এটা হচ্ছে বোঝা যায় এই ল এর মাধ্যমে। এখন আমরা দেখি ইনস্ট্রাকশন অ্যান্ড ইনস্ট্রাকশন ফরম্যাটস। তো ইনস্ট্রাকশন জিনিসটা কি এবং ইনস্ট্রাকশন ফরম্যাট জিনিসটা কি আমরা দেখব। ডেফিনেশন দেখি, অ্যান ইনস্ট্রাকশন ইজ এ বাইনারি কমান্ড গিভেন বাই সিপিইউ। তো ইনস্ট্রাকশন হচ্ছে একটা কি বাইনারি কমান্ড যেটা হচ্ছে সিপিইউ কে দেওয়া হয়ে থাকে টু পারফর্ম এই স্পেসিফিক টাস্ক, একটা স্পেসিফিক কাজ করার জন্য, সাচ এডিশন, মেমোরি অ্যাক্সেস অ্যান্ড ব্রাঞ্চিং। তাহলে ইনস্ট্রাকশন হচ্ছে নির্দিষ্ট কোনো কাজ করে, যেমন অ্যারিথমেটিক কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ, মেনলি যোগ করা, মেমোরি অ্যাক্সেস করা এবং ব্রাঞ্চিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তাহলে এখানে এক্সপ্লেনেশনটা দেখি। সিপিইউ আন্ডারস্ট্যান্ড অনলি মেশিন ইনস্ট্রাকশন। সিপিইউ কি বুঝতে পারে, শুধুমাত্র মেশিন। আমরা যে বাংলা ইংলিশ দিচ্ছি এটা কিছু বুঝবে না, মেশিন ইনস্ট্রাকশনটা বুঝতে পারো। তো 0 এবং 1 ইচ ইনস্ট্রাকশন হ্যাজ, প্রতিটা ইনস্ট্রাকশন অপকোড। অপকোড হচ্ছে অপারেশন কোড, যে কাজটা করার জন্য কি ধরনের কোড লাগবে। যেমন অ্যাড এর জন্য হচ্ছে এডিডি, কোন লোড করার জন্য এলওএডি, এক জায়গা থেকে আরেক জায়গায় জেইউএমপি, জাম্প, এরকম। অপারেন্ট, অপারেন্ট হচ্ছে দি ডাটা ভ্যালু অফ লোকেশন, হ্যাঁ, যেমন রেজিস্টার, মেমোরি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি অপারেন্ট বলা হয়ে থাকে। মানে এক্সাম্পল হচ্ছে একটা দেওয়া আছে, অ্যাড R1 R2 R3, তিনটা। এটার অপকোড হচ্ছে অ্যাড, আর অপারেন্ট কোনগুলো, R1 R2 R3, এগুলো হচ্ছে অপারেন্ট, জাস্ট লাইক ভেরিয়েবল। তাহলে এর অ্যাপ্লিকেশন কি, ইনস্ট্রাকশন আর দ্য ব্রিজ বিটুইন সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার। তো ইনস্ট্রাকশন কি করে, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে ব্রিজ তৈরি করে। ঠিক আছে, কারণ মেশিন ভাষা বুঝতে পারে না মানুষ, আর মানুষের ভাষা মেশিন বুঝতে পারে না, এই জন্য একটা কি লাগে, একটা ব্রিজ লাগে। এই ব্রিজটা হচ্ছে ইনস্ট্রাকশন কাজ করে। ওকে, কম্পাইলার ট্রান্সলেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পাইলার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইনটু ইনস্ট্রাকশনে কনভার্ট করে। তো এই হচ্ছে মোটামুটি ইনস্ট্রাকশন। আমরা দেখলাম কি কি ধরনের ইনস্ট্রাকশন থাকতে পারে। তো ইনস্ট্রাকশন হচ্ছে বিভিন্ন ধরনের থাকতে পারে, যেটার মাধ্যমে সিপিইউ পারফর্ম করতে পারে। ওকে, যেমন ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, মুভ ডাটা, এক জায়গা থেকে আরেকটা ডাটা মুভ করতেছে। লোড, স্টোর, মুভ, এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আসতে পারে, ভালোভাবে খেয়াল রাখবেন। অ্যাড ম্যাথ ইনস্ট্রাকশন, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ, ম্যাথ অপারেশনের জন্য অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন, ডিভ, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক। লজিক্যাল আমরা জানি, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল এক্স নট, লজিক্যাল এক্স নট, এগুলো হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশন। কন্ট্রোল ইনস্ট্রাকশন, জাম্প, কল, রিটার্ন, ব্রাঞ্চেস। তো কোনটা কোন ধরনের ইনস্ট্রাকশন এটা আমরা দেখতে হবে। ওকে, তো এরপরে দেখি অ্যাপ্লিকেশন। এর অ্যাপ্লিকেশন কি, অ্যারিথমেটিক, যোগ বিয়োগ ক্যালকুলেশন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কন্ট্রোল ক্ষেত্রে কোনো কিছু লুপ বা ইফ এলস বা জাম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডাটা ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা লোড করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটাই হচ্ছে ইনস্ট্রাকশনের কাজ। তাহলে ইনস্ট্রাকশন ফরম্যাটগুলো আমরা একটু দেখি। অ্যান ইনস্ট্রাকশন ফরম্যাট ইজ আ ওয়ে অফ ইনস্ট্রাকশন বিটস অ্যান্ড ডিভাইড ইনটু ফিল্ড। যেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট ইজ ওয়ে অফ ইনস্ট্রাকশন বিটের ওয়ে দ্য ডিভাইড ইনটু ফিল্ড, যেমন অপকোড, রেজিস্টার্স, হ্যাঁ, ইমিডিয়েট ভ্যালুস ইত্যাদি ইত্যাদি। তো এক্সপ্লেনেশনটা আমরা দেখি। মিমস আর্কিটেকচার হচ্ছে আমরা জানি 32 বিটের ফরম্যাটে থাকে। আর ফরম্যাট হচ্ছে রেজিস্টারের অপকোড বিভিন্ন থাকে, যেটা RS, RT, RD, SSMT, FUNCT ইত্যাদি। আই ফরম্যাট হচ্ছে অপকোড, RS, RT, হ্যাঁ, ইমিডিয়েট ইত্যাদি। যে ফরম্যাট হচ্ছে জাম্প, অপকোড, টার্গেট অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি। তো এক্সাম্পল আমরা দেখি, একটা অ্যাড করতেছে তিনটা জিনিস, R1 R2 R3, অপকোড হচ্ছে 0, RS = R2, RT = R3, RD =
R1। তো এই ইয়েগুলোকে অপারেশনগুলোতে বসানো হচ্ছে। এর অ্যাপ্লিকেশন কি? ইনস্ট্রাকশন ফরম্যাটস ensure CPU can decode and execute instruction correctly। তাহলে ইনস্ট্রাকশন ফর্মেট এমন ভাবে ইনশিওর করে যেন CPU ডিকোড এবং এক্সিকিউট করতে পারে ইনস্ট্রাকশন ঠিকঠাক মতো। ইউজ দ্য অ্যাসেম্বলি প্রোগ্রামিং অ্যান্ড মেশিন কোড অ্যানালাইসিস। তাহলে অ্যাসেম্বলি প্রোগ্রামিং মেশিন কোড অ্যানালাইসিস হচ্ছে ব্যবহার করে। ইন এক্সাম ড্র ইনস্ট্রাকশন ফরম্যাট ডায়াগ্রাম অর ফিল অপকোড অপারেন্ট ফিল্ড। তো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের আসতে পারে পরীক্ষার ক্ষেত্রে, যে ইনস্ট্রাকশন ফরম্যাট একটা ড্র করো, হ্যাঁ, অপকোড অপারেন্ট ফিল্ড কোনগুলো আছে এগুলো দেখা লাগতে পারে। এরপর আসি আমরা অ্যাড্রেসিং মোড। হোয়াট ইজ অ্যাড্রেসিং মোড? আমরা অ্যাড্রেসিং মোড কি, বিভিন্ন টাইপের অ্যাড্রেসিং মোড, এটা খুব ইম্পর্টেন্ট রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলো অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে এটা দেখবো। অ্যাড্রেসিং মোডের ডেফিনেশনটা দেখি। এন অ্যাড্রেসিং মোড ইজ দ্য মেথড অফ ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন একটা মেথড uses to identify the location of the operand। অপারেন্টের লোকেশন বের করার জন্য অ্যাড্রেসিং মোডটা ব্যবহার করা হয়। ইনস্ট্রাকশন ওপেন নিড অপারেন্ড, ইনস্ট্রাকশন সবসময় কি অপারেন্ড প্রয়োজন হয়। অপারেন্ড মে বি স্টোরড ইন রেজিস্টার মেমোরি অর ইনসাইড দ্য ইনস্ট্রাকশন ইটসেলফ। তো ইনস্ট্রাকশন কি ইয়ে করতে হবে, রেজিস্টার মেমোরি এবং এর ইনস্ট্রাকশন নিজের মধ্যে থাকতে পারে। অ্যাড্রেসিং মোড টেলস দ্য সিপিইউ where to find the operand। অ্যাড্রেসিং মোড বলা হচ্ছে যে কোথায় অপারেন্ডটা খুঁজে বের করবে। এক্সাম্পল হিসেবে বলতে পারি R1 R2 R3 operands are in register, operating register load R1 1000, operands in memory address is 1000। তো এখানে দুটো एग्जांपल, এই তিনটা হচ্ছে অপারেন্ড গুলো যোগ করো আর 1000 লোড করো, এটাই বলা হচ্ছে অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন দেখি। মেক্স ইনস্ট্রাকশন ডিজাইন ফ্লেক্সিবল এন্ড পাওয়ারফুল। ইনস্ট্রাকশন ডিজাইন হচ্ছে ফ্লেক্সিবল এবং পাওয়ারফুল আকারে তৈরি করে। অ্যালাউস হ্যান্ডলিং এন্ড কনস্ট্যান্ট মেমোরি অ্যান্ড রেজিস্টার। তাহলে হ্যান্ডেল করে কি কনস্ট্যান্ট গুলো, এরপর হচ্ছে মেমোরি গুলো এবং রেজিস্টার গুলো। রিডিউস প্রোগ্রাম সাইজ, প্রোগ্রাম সাইজ হচ্ছে রিডিউস করে। এখন আসি কমন অ্যাড্রেসিং মোড। কমন অ্যাড্রেসিং মোডের মধ্যে তিনটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং আছে, ওকে, এরপর হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং আছে, ডিরেক্ট অ্যাড্রেসিং। প্রত্যেক অ্যাড্রেসিং এর আমাদের এক্সাম্পল একটা করে দিব এবং অ্যাপ্লিকেশন। এক্সাম্পল গুলো একটু ভালোভাবে দেখবেন, অ্যাপ্লিকেশন গুলো জাস্ট বলতেছি। এটা হচ্ছে ফার্স্ট ইউজড ফর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জন্য ইউজ করা হয়। এর অ্যাপ্লিকেশন হচ্ছে ভেরি ফাস্ট। রেজিস্টার ইনসাইড সিপিইউ এর জন্য এটা ব্যবহার করা হয়। আর ডিরেক্ট অ্যাড্রেসিং হচ্ছে, এটা হচ্ছে সিম্পল বাট স্লোয়ার, এটা হচ্ছে স্লোয়ার। তো কোনটার অ্যাপ্লিকেশন কি এবং উদাহরণ কি এটা একটু দেখে নেবেন। এরপর আসি হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কি? ইনস্ট্রাকশন পয়েন্ট টু এ মেমোরি লোকেশন হুইচ কন্টেন্স অ্যানাদার অ্যাড্রেস অফ দ্য অপারেন্ড। তো ইনডাইরেক্ট অ্যাড্রেস সরাসরি ইয়ে করে না, আরেকটা অ্যাড্রেসকে সে লোকেট করে দেয়। ইন্ডেক্সেস অ্যাড্রেস, ইন্ডেক্স অ্যাড্রেস কি? ইফেক্টিভ অ্যাড্রেস, এটা হচ্ছে বেজ অ্যাড্রেস প্লাস ইন্ডেক্স একসাথে মিলে এটা কাজ করে। এর এক্সাম্পল দেওয়া আছে, লোড R1 ইন্টু 100 R2 সমান অ্যাড্রেস R1 প্লাস 100, লোড করলো 100 যোগ করলো। অ্যাপ্লিকেশন কোথায়? ইউজড ইন অ্যারে, অ্যারে অ্যান্ড লুপের ক্ষেত্রে ইন্ডেক্সেস অ্যাড্রেস ব্যবহার করে। প্রত্যেকটা কার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় এটা খুব ভালোভাবে দেখতে হবে। বেস প্লাস অফসেট অ্যাড্রেসিং, অফসেট অ্যাড্রেসিং কোথায় ব্যবহার করা হয়? ইফেক্টিভ অ্যাড্রেস সমান বেস রেজিস্টার প্লাস অফসেট, এখানে ব্যবহার করে। অ্যাপ্লিকেশন ইউজড ইন স্ট্যাক ফ্রেম অ্যান্ড স্ট্রাকচার, তাহলে ফ্রেম স্ট্রাকচার এবং ফ্রেমের ক্ষেত্রে আমাদের বেস প্লাস অফসেট অ্যাড্রেসিং ব্যবহার করা হয়। এখন আমরা দেখি এএলইউ বেসিক। এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। কি কি আমরা দেখব? অ্যারিথমেটিক লজিক ইউনিটটা কি, অ্যারিথমেটিক লজিক ইউনিটের অপারেশন গুলো কি কি এবং এর ওভারফ্লো কি, আইডেন্টিফাই বা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন ইন এএলইউ, সেটা আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি কি আছে এটা দেখব। তাহলে প্রথমে আসি এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট কি। The arithmetic logic unit ALU is a part of CPU that performs the arithmetic operation and logical operation। নাম থেকেই বুঝতে পারছে, the arithmetic যোগ বিয়োগ গুণ ভাগ এবং logical and or not এটা একসাথে করে। এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখি। ALU takes input operand from register, তাহলে হচ্ছে input operand from register-এর কাছ থেকে সে ইনপুট নেয়, পারফর্ম দ্য রিকোয়ার্ড অপারেশন, ওই রিকোয়ার্ড যে অপারেশনটা সেটা পারফর্ম করে, স্টোর দ্য রেজাল্ট, রেজাল্ট স্টোর করে, তারপরে সেট দা স্ট্যাটাস ফ্ল্যাগ, তারপর হচ্ছে জিরো ক্যারি ওভারফ্লো যেটা হোক একটা স্ট্যাটাস ফ্ল্যাগ দেওয়া। এক্সাম্পল হিসাবে অ্যাড R1 R2 R3, তিনটা হচ্ছে অ্যাড করো, তাহলে ALU অ্যাড্রেস R2 R3 স্টোর করবে, দেন হচ্ছে আরো হতে রেজাল্ট সে রাখবে। অ্যাপ্লিকেশন গুলো কি কি? ALU ইজ দ্য ব্রেন অফ সিপিইউর ব্রেন
ফর ম্যাথ অ্যান্ড লজিক, ম্যাথ এবং লজিকের জন্য সিপিইউর ব্রেন বলা হয় এএলইউ। ইউজড ইন ক্যালকুলেশন, ক্যালকুলেশন ইউজ করা হয়। গেমস এবং এভরিডে কম্পিউটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্সাম্পল, এক্সেল নাম্বার আমরা যে করতেছি, জেনারেট করি, সেটা কি করা হয়, এক্সেল সামিং নাম্বার রিলাইজ অন এলইউ। তাহলে এক্সেল যে যোগ করবে সেটা হচ্ছে কার উপরে, এলইউ এর উপরে সে নির্ভর করে। এখন আমরা দেখি অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক অপারেশন গুলো কি কি ডেফিনিশন। অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কাজ করে, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন ইত্যাদি কাজ করে। ইউজ করতে হয় স্পেসিফিক কম্পিউটিং এর ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ইত্যাদি ব্যবহার করা হয়। ওকে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, অ্যাডিং পিক্সেল ভ্যালু অফ অ্যান ইমেজ অর সামিং ইন স্প্রেডশিট। এখন আমরা আসি এলইউ লজিক্যাল অপারেশন। আমরা জানি অ্যান্ড, অর, এক্সঅর, এক্সনর, নট ইত্যাদি হচ্ছে লজিক্যাল অপারেশন। এখন বলা হচ্ছে 1010 and 1100, হ্যাঁ, এটা এবং এটা করলে আমরা কি পাই, এটা 000 এবং লাস্টেরটা 1, এটা পাই। তো লজিক্যাল যতগুলো অপারেশন এএলইউ, লজিক্যাল অপারেশন ইন এএলইউ এর মধ্যে কাজ করে। অ্যাপ্লিকেশন কি, ইউজড ইন কম্পারিজন, মাস্কিং এন্ড এনক্রিপশনে ব্যবহার করা হয়। এক্সাম্পল, মাস্কিং 1011 and 0101, এটা হচ্ছে মাস্কিং এ কাজ করে। ওভারফ্লো কি, ওভারফ্লো হ্যাপেন্স হোয়েন এ রেজাল্ট টু লার্জ টু ফিট, অনেক বড় থাকে তখন হচ্ছে এটাকে ওভারফ্লো হয়ে যায় ইন দা অ্যাভেলেবল নাম্বার অর বিটস। ওকে, তো কম্পিউটারস ইউজ ফ্লেক্সিবল, কম্পিউটার ফ্লেক্সিবল বিট ইউজ করে। ওয়াইড হচ্ছে 8, 6, 8, 16, 32 বিটের। ইফ সাম এক্সিকিউটস ম্যাক্সিমাম রেঞ্জ, সাম যদি ম্যাক্সিমাম রেঞ্জ এক্সিকিউট করে, ওভারফ্লো অকার্স। তো এক্সাম হিসেবে 127 মান এত প্লাস এত, তো এটা হচ্ছে যখন আমি করব, যোগ করব, তখন এই নাম্বারটা চলে আসবে যেটা -128 এর সমান, তাহলে এটা হবে না। তাহলে কম্পিউটার একটা ফিক্সড বিট নিয়ে কাজ করে, কিন্তু হচ্ছে যদি সাম করার ফলে এর এক্সেস হয়ে যায় তখন ওভারফ্লো তৈরি হয়। অ্যাপ্লিকেশন কি, ইম্পর্টেন্ট ইন ফাইন্যান্সিয়াল, সেন্সর অ্যান্ড ক্রিপ্টোগ্রাফিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা হচ্ছে ওভারফ্লো, এটা ব্যবহার করা হয়। সিপিইউ রিলাইজ অন ওভারফ্লো ফ্ল্যাগ ফর এরর হ্যান্ডেলিং, এরর হ্যান্ডেল করার জন্য ওভারফ্লো ফ্ল্যাগ সিপিইউ ব্যবহার করে থাকে। পরবর্তীতে আমরা দেখব ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। তো ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকে এটা কি, আমরা ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকে এখানে হচ্ছে ফ্লোটিং পয়েন্টের ডেফিনেশন, ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের ডেফিনেশন দেখতে হবে, ফ্লোটিং পয়েন্টের অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন যেটা আছে সেটার এক্সপ্লেনেশন দেখতে হবে, আর হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের ক্ষেত্রে কি কি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আছে সেটা আমাদের দেখতে হবে। এখন আমরা দেখব ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। তাহলে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকে কি কি পয়েন্টগুলো আমরা দেখব। নম্বর হচ্ছে ডেফিনেশন, ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনটা আসলে কিভাবে হয়। এরপরে হচ্ছে এক্সপ্লেনেশন দেখব, এক্সপ্লেন ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, এটা একটু আমরা দেখব আমরা। আইডেন্টিফাই রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অফ ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। তাহলে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখব। প্রথমে আসি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনটা কি। এ ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইজ এ ওয়ে অফ রিপ্রেজেন্ট রিয়েল নাম্বার। তো ফ্লোটিং পয়েন্ট যে নাম্বারটা আছে একটা রিয়েল নাম্বার রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে ফ্র্যাকশন, ভেরি লার্জ অর স্মল নাম্বার। তাহলে ফ্লোটিং পয়েন্ট হচ্ছে যে একটা ফ্র্যাকশন নাম্বারকে রিপ্রেজেন্ট করে সাধারণত ইন বাইনারি ইউজিং এ ফরম্যাট সিমিলার অর স্পেসিফিক নোটেশন। এর একটা স্পেসিফিক নোটেশন থাকে, সেই নোটেশন অনুযায়ী সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো প্রথমে একটা দেখি আমরা ডেসিমাল স্পেসিফিক নোটেশন। ডেসিমালে আমরা জানি যে 5.75 যদি এখানে থাকে, তো 5.75 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এভাবে আমরা করতে পারি। বা যদি এক ঘর সরাই দিই 5.575 ইন্টু 10 টু দি পাওয়ার 1, এভাবেও লিখতে পারি। আর বাইনারি রিপ্রেজেন্টেশনটা করি, তো এইটার ফার্স্টে বাইনারি নাম্বার নিতে হবে। বাইনারি নাম্বার নেওয়ার পরে এটাকে আমি যদি 2 ঘর সরাই দিই তাহলে 2 টু দি পাওয়ার স্কোয়ার। তো এইভাবে আমরা ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন করতে পারি। আর যদি IEEE স্ট্যান্ডার্ড 754 স্ট্যান্ডার্ড ফলো করি, তাহলে যেটা এর আগে দেখছিলাম, এক বিট হচ্ছে সাইন বিট, প্রথম বিটটা
8 বিট হচ্ছে এক্সপোনেন্ট, যেটা কি দ্বারা প্রকাশ করা হয়, আর 23 বিট হচ্ছে মান্তিসা। তো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলের আগে আমরা করছি, এই জন্য আর নতুন করে করবো না, আগের এক্সাম্পলটাই দেওয়া আছে। অ্যাপ্লিকেশনটা দেখতে হবে যে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনটা কোথায় ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে ইউজেস ইন স্পেসিফিক কম্পিউটিং, নির্দিষ্ট কোনো কম্পিউটিংয়ে গ্রাফিক্স অ্যান্ড এআই মডেলে ব্যবহার করা হয়। অ্যালাউ রিপ্রেজেন্ট ইন ভেরি স্মল অর ভেরি লার্জ নাম্বার, তার মানে খুব ছোট এবং খুব বড় নাম্বার হচ্ছে এটা রিপ্রেজেন্ট করতে পারে। এখন আমরা দেখি ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশনটা কি। ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন হচ্ছে যে দুইটা রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করে ফ্লোটিং পয়েন্টের সাহায্যে যোগ করা, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন। স্টেপগুলো একটু দেখি। 1 নম্বর হচ্ছে অ্যালাইন এক্সপোনেন্ট, এক্সপোনেন্টগুলো হচ্ছে অ্যালাইন করা, অ্যাড মেন্থেসিস যোগ করা, মেন্থেসিসগুলো যোগ করা, এরপর হচ্ছে নর্মালাইজ রেজাল্ট অ্যান্ড রাউন্ড ইফ নেসেসারি, যদি লাগে প্রয়োজন হয় তাহলে সেটা রাউন্ড করতে হবে। তাহলে এখানে একটা যোগ দেওয়া আছে 1.0 1.11, তাহলে হচ্ছে দশমিকগুলো একসাথে নিয়ে 1.11 ইন্টু টু দি পাওয়ার 1 জাস্ট হচ্ছে আমাদের দশমিকগুলোর সাথে মিল রেখে দেন বাকিগুলো হচ্ছে অ্যাডিশন করে আমরা এটা পাবো। এখানে একটা এক্সাম্পল দিয়েছে 2.5, এটা বাইনারি নাম্বার 1.75, দেন এটাকে বের করার পরে বাইনারি বের করছে, দেন বাইনারি বের করে এই দুটোকে যোগ করছে। তাহলে অ্যাডিশন কোথায় ব্যবহার করা হয়? ইউজড ইন ক্যালকুলেশনে, ক্যালকুলেটর যেটা আছে বিভিন্ন ক্যালকুলেশন যেখানে করে সেখানে ব্যবহার করা হয়, ফিজিক্স সিমুলেশনে ব্যবহার করা হয়, রিয়েল নাম্বার কম্পিটিশনে ব্যবহার করা হয়। ওকে, তো এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন। মাল্টিপ্লিকেশন ঠিক সেম ভাবে যে ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই টু রিয়েল নাম্বার, দুটো রিয়েল নাম্বার মাল্টিপ্লাই করে ইন ফ্লোটিং পয়েন্ট ফরম্যাট, ফ্লোটিং পয়েন্ট ফরম্যাটে মাল্টিপ্লাই করে। ওকে, তো এরপরে হচ্ছে 4টা স্টেপ আছে, 4টি স্টেপের মাধ্যমে আমরা এর মাল্টিপ্লিকেশনটা আমরা দেখব। এখানেও ঠিক সেরকম সায়েন্টিফিক মডেলিং, 3D গ্রাফিক্স, মেশিন লার্নিং ইত্যাদিতে এটা হচ্ছে ব্যবহার করা হয়। মাল্টিপল ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ইন ফিজিক্স এন্ড নিউরাল নেটওয়ার্ক, তাহলে আপনারা ফ্লোটিং পয়েন্ট দুইটা অ্যাডিশন এবং ছোট ছোট অ্যাডিশন, অ্যাড এবং হচ্ছে এগুলো দেখবেন, মাল্টিপ্লিকেশনগুলো প্র্যাকটিস করবেন, ছোট ছোট একটা বা দুইটা মাল্টিপ্লিকেশন থাকতে পারে। এরপরে দেখি প্রসেস ডিজাইন। প্রসেস ডিজাইন হচ্ছে সিঙ্গেল সাইকেল ডাটা পাথ আছে, এরপরে আমরা হচ্ছে মাল্টি সাইকেল ডাটা পাথ, প্রসেসগুলো কিভাবে ডিজাইন করে একটু দেখি। তো ডাটা পাথটা কি? দি ডাটা পাথ ইজ দ্য পার্ট অফ প্রসেসর। ডাটা পাথ হচ্ছে প্রসেসরের একটা পার্ট দ্যাট ফিচার্স, ডিকোডস অ্যান্ড execute instruction by connecting components like PC, register, ALU and memory। তার মানে হচ্ছে ডাটা পাথ হচ্ছে এমন একটা পাথ যেটা কি করে, প্রসেস দা ফিচার্স, তারপর ডিকোড অ্যান্ড এক্সিকিউট ইনস্ট্রাকশন বাই কানেক্টিং কম্পোনেন্টস লাইক দ্য পিসি। তার মানে হচ্ছে বিভিন্ন যে ইয়েগুলো আছে, প্রসেসগুলো আছে সেটাকে ডিকোড করে, এক্সিকিউট করে, ইনস্ট্রাকশন দেয় হ্যাঁ কম্পিউটারকে, এটাকে হচ্ছে ডাটা পাথ বলা হয়। তাহলে এক্সপ্লেনেশনটা দেখি। ডাটা পাথ ইজ এ নেটওয়ার্ক টু কম্পোনেন্ট দ্যাট ক্যারি আউট ইনস্ট্রাকশন এক্সিকিউশন, তো বিভিন্ন ইনস্ট্রাকশন এক্সিকিউশন ক্যারি আউট করে, ওয়ার্কস উইথ দ্য কন্ট্রোল ইউনিট টু এক্সিকিউট ইনস্ট্রাকশন, তো কন্ট্রোল ইউনিট যে ইনস্ট্রাকশনগুলো আছে সেটা এক্সিকিউট করে। 5 স্টেজ অফ ইনস্ট্রাকশন এক্সিকিউশন, 5টা স্টেপ কি কি? ইফ, আইডি, ইএক্স, মেন, ডাব্লিউবি। তো ইফ কি? ইনস্ট্রাকশন ফিচ, এরপর হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড আইডি, এরপর হচ্ছে ইএক্স তে হচ্ছে এক্সিকিউট, এমইএমটি মেমোরি, আর ডাব্লিউতে রাইট ব্যাক। তো এটা হচ্ছে 5টা ইনস্ট্রাকশন, এটা ফুল মিনিংগুলো আপনার অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। একটা এক্সাম্পল দিয়েছে অ্যাড R1 R2 R3, 3টা অ্যাড করো, তাহলে এলতে কি হবে? R1 R2 যোগ করব, যোগ করে R2 R3 যোগ করে R1 এর রেজাল্ট দেখাবো। এই
অ্যাপ্লিকেশনগুলো দেখি। ডাটাপাথ ডিজাইন শো হাউ ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি রান ইনসাইড দ্য সিপিইউ। ডাটাপাথ ডিজাইন কি করে, যে ইনস্ট্রাকশনগুলো কিভাবে সিপিইউর আন্ডারে কাজ করে। ইউজড ইন সিপিইউ ডিজাইন অ্যান্ড অপটিমাইজেশন, কোথায় ব্যবহার করা হয়, সিপিইউ ডিজাইন এবং অপটিমাইজেশন ব্যবহার করে। ইন এক্সাম ড্র ডাটাপাথ ডায়াগ্রাম অর ট্রেস ইনস্ট্রাকশন ফলো। এক্সাম হচ্ছে কি করে, ড্র ডাটাপাথ ডায়াগ্রামে আমরা দেখতে পারবো এক্সিকিউশন ফ্লো কিভাবে হয়। এটা হচ্ছে থিওরিটিক্যালের জন্য ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালে আমরা অবজেক্টিভের জন্য মোটামুটি হালকা পাতলা দেখলে হবে। এরপরে দেখি সিঙ্গেল সাইকেল ডাটা পাথ, একটু ভালোভাবে দেখেন সিঙ্গেল সাইকেল ডাটা পাথটা কি। এ সিঙ্গেল সাইকেল ডাটা পাথ এক্সিকিউটস ওয়ান ইনস্ট্রাকশন পার ক্লক সাইকেল। তো সিঙ্গেল সাইকেল একটা ইনস্ট্রাকশন করে পার ক্লক সাইকেলের জন্য। ওকে, মাইনিং অল 5 স্টেজেস হ্যাপেন উইদিন ওয়ান সাইকেল। তো সব যে 5টা স্টেজ আছে সবগুলো কি একটা সাইকেলের মধ্যে ঘটে। তাহলে এক্সপ্লেনেশন দেখি। দ্য কম্পোনেন্টস এন্ড পিসি, ইনস্ট্রাকশন মেমোরি, রেজিস্টার ফাইল, এওলি, ডাটা মেমোরি, এই 5টা হচ্ছে কম্পোনেন্ট থাকে। ইচ ইনস্ট্রাকশন ফিনিশড ইন ওয়ান ক্লক টিক। তাহলে এই 5টা ইনস্ট্রাকশন কি একটা ক্লক পালসের মধ্যে, একটা ক্লক টিকের মধ্যে ইয়ে করে, শেষ করে। এক্সাম্পল ইফ, হ্যাঁ, ইফ যদি হয় তার ফিচ ইনস্ট্রাকশন, এরপর আইডি হচ্ছে ডিকোড করে, যেমন রিড আর2, এরপর ইএক্স হচ্ছে এএলইউ কম্পিউটস করে, মিম হচ্ছে কি করে, রিড ডাটা ফ্রম মেমোরি, ডাব্লিউ হচ্ছে স্টোর রেজাল্ট ইনটু আর1, আর1 এ স্টোর করে। এর অ্যাপ্লিকেশন দেখি। সিম্পল ডিজাইন হয় এটা, গুড ফর টিচিং ইন সিপিইউস, ইজি টু আন্ডারস্ট্যান্ড বাট নট এফিশিয়েন্ট ইন কমপ্লেক্স ইনস্ট্রাকশন। তো এটা হচ্ছে খুব সহজে পাওয়া যায়, কিন্তু কমপ্লেক্স ইনস্ট্রাকশন জন্য এটা হচ্ছে সিঙ্গেল সাইকেল ডাটা পাথ হচ্ছে ইয়া না, যেহেতু একবারে সবগুলো ইনস্ট্রাকশন সে শেষ করে, এক ক্লক টিকের মধ্যে সবগুলো ইনস্ট্রাকশন সে কমপ্লিট করে। এই জন্য খুবই ইজি পাওয়া যায়, খুব সহজে ডিজাইন করা যায়। ওকে, গুড ফর টিচিং সিপিইউস, হ্যাঁ সব ঠিক আছে, বাট কমপ্লেক্স ইনস্ট্রাকশন দিলে তখন এখানে একটা প্রবলেমেটিক সিচুয়েশন বা একটা সিচুয়েশনে অ্যারাইজ হয়। প্রোস অ্যান্ড কনস আমরা তো প্রস বললামই। প্রস কি, সিম্পল ডিজাইন থাকে, ইনস্ট্রাকশন ইন ওয়ান সাইকেল থাকে। তো কনস হচ্ছে সাইকেল টাইম মাস্ট বি অ্যাজ লং অ্যাজ স্লোয়েস্ট ইনস্ট্রাকশন স্লো হয়ে যায়, নট ইফিশিয়েন্ট ফর রিয়েল ওয়ার্ল্ড প্রসেসর। রিয়েল ওয়ার্ল্ড প্রসেসরে যে ইয়েতে থাকে সেটা আসলে ইফিশিয়েন্ট না, কাজ স্লো হয়ে যায়। তো মাল্টি সাইকেল ডাটা পাথ তো বললাম, দেখলেই বলছে মাল্টি সাইকেল, অনেকগুলো সাইকেল থাকবে। A multi-cycle data path is a process design when each instruction is divided into multiple steps. প্রত্যেক ইনস্ট্রাকশন মাল্টিপল স্টেপে ভাগ করা হয়। each step takes one clock cycle. প্রত্যেকটি স্টেপ হচ্ছে কি একটা ক্লক সাইকেল নিবে। এক্সপ্লেনেশন দেখি। ইন সিঙ্গেল সাইকেল এভরি ইনস্ট্রাকশন ফিনিশড ইন ওয়ান সাইকেল, প্রত্যেক ইনস্ট্রাকশনকে একটা সাইকেলে শেষ করা হয়। ইন মাল্টি সাইকেল এভরি ইনস্ট্রাকশন টেক মাল্টিপল শর্টার সাইকেল। তো মাল্টি ইনস্ট্রাকশন কি, প্রত্যেক ইনস্ট্রাকশন অনেকগুলো শর্টার সাইকেল নিয়ে কাজ করে। যেমন ইফ একটা দিছে, আইডি দিছে, এক্সিকিউট দিছে, মিম দিছে, মেমোরি অ্যাক্সেস, এগুলো সবগুলো ফুল মিন দেখতে হবে। এক্সাম্পল এলডব্লিউ আর1 আর ও হচ্ছে আর2, তো 5টা সাইকেল হচ্ছে আমাদের এটা শেষ করব। আর অ্যাড আর1 আর2 আর3, এটা হচ্ছে 4টা সাইকেলে শেষ করব, মাল্টিপল সাইকেলে শেষ করতেছে। এটাই হচ্ছে মাল্টি সাইকেল ডাটা পাথ। অ্যাপ্লিকেশন কোথায়, মোর এফিশিয়েন্ট দেন সিঙ্গেল সাইকেল, অবশ্যই এটা এফিশিয়েন্ট, ইউজ ফর টিচিং অ্যান্ড সিম্পল সিপিইউ ডিজাইন ইউজ করা হয়। শো ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সিকিউট স্টেপ বাই স্টেপ শো করে, এবং একটা হচ্ছে এক্সিকিউট করে কি স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করে। তাহলে মাল্টি সাইকেল ভার্সেস সিঙ্গেল সাইকেল আমরা তো দেখলাম, আমাদের দুটা টপিকস পড়ার পরে বুঝলাম। এটা হচ্ছে ওয়ান ইনস্ট্রাকশন থাকে, এটা হচ্ছে মাল্টিপল ইনস্ট্রাকশন থাকে। এটা সাইকেল টাইম হচ্ছে এটা স্লোয়েস্ট ইনস্ট্রাকশন থাকে, এটা হচ্ছে ইফিশিয়েন্ট এবং ফাস্টেস্ট ইনস্ট্রাকশন। আর এটা হচ্ছে সিম্পল বাট ইনএফিশিয়েন্ট, এটা হচ্ছে কমপ্লেক্স বাট মোর ইফিশিয়েন্ট। এই তো এটা হচ্ছে সিঙ্গেল সাইকেল আর ডাটা সাইকেল এর মধ্যে, মাল্টি সাইকেলের মধ্যে পার্থক্য। এখন আমরা দেখি হ্যাজার্ড অ্যান্ড এক্সেপশনস। হ্যাজার্ড এবং এক্সেপশন কি, এটা একটার মধ্যে ডিফারেন্ট কি, রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে এটা কাজ করে, এই জিনিসগুলো আমরা দেখব। Okay, hazards কি, hazard is the problem in a pipeline processor, pipeline processor একটা problem that causes incorrect execution of or requires delaying instruction, or it requires delayed instruction.
তারপর হ্যাজার্ড হচ্ছে একটা প্রবলেম, পাইপলাইন প্রসেসর একটা প্রবলেম in pipeline process that causes incorrect execution, যেটা হচ্ছে incorrect execution হচ্ছে ইয়ে করে or requires delaying instruction, যেটাকে ডিলে করে দেয়, এটা হচ্ছে হ্যাজার্ড। তো বিভিন্ন টাইপের হ্যাজার্ড আছে, একটা হচ্ছে স্ট্রাকচার হ্যাজার্ড, একটা হচ্ছে ডাটা হ্যাজার্ড, একটা হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ড। স্ট্রাকচার হ্যাজার্ড কি? occurs when two instruction need the same hardware, যখন দুইটা ইনস্ট্রাকশন সেম হার্ডওয়্যার প্রয়োজন হয় তখন হচ্ছে তাকে বলা হবে স্ট্রাকচারাল হ্যাজার্ড। এরপর আমরা দেখি ডাটা হ্যাজার্ড, occurs when instruction depends on the result of another, একটা রেজাল্টের উপর আর একটা যদি ডিপেন্ড করে তখন তাকে ডাটা হ্যাজার্ড বলে। তো কন্ট্রোল হ্যাজার্ড কি? occurs due to ব্রাঞ্চ অর জাম্প ইনস্ট্রাকশন, তো যখন হচ্ছে ব্রাঞ্চ অর জাম্প ইনস্ট্রাকশনের জন্য যেই হ্যাজার্ড তৈরি হয় তাকে কন্ট্রোল হ্যাজার্ড বলা হয়। তাহলে হ্যাজার্ডের অ্যাপ্লিকেশন গুলো দেখি, যে অ্যাপ্লিকেশন কি অর্থাৎ কোথায় কাজে লাগে হ্যাজার্ড মাস্ট বি সলভ ফর পাইপলাইন টু ওয়ার্ক কারেক্টলি। তো হ্যাজার্ড হচ্ছে পাইপলাইনের সমস্যা সলভ করে এবং সঠিকভাবে কাজ করে করে। রিয়েল সিপি ইউজড হার্ডওয়্যার ফলোইং, রিয়েল সিপি হচ্ছে হার্ডওয়্যার ফরওয়ার্ডিং ইউজ করে, স্টিলিং এন্ড প্রেডিকশন। exception কি? An exception is an unexpected event that changes the normal flow of instruction. exception হচ্ছে একটা আনএক্সপেক্টেড ইভেন্ট কি করে? নরমাল ফ্লোকে চেঞ্জ করে দেয়। কি কি এক্সেপশন আমরা দেখি? অ্যারিথমেটিক এরর, তারপর হচ্ছে মেমোরি এরর আর এক্সটার্নাল ইন্টারাপ্ট। তিনটা নাম শুনে আমরা বুঝতে পারছি কি কি সমস্যা। ওকে, তো এখানে দেখি যে এক্সেপশন 10কে 0 দ্বারা ভাগ করে, তাহলে অ্যারিথমেটিক কজ অ্যান অ্যারিথমেটিক এক্সেপশন তৈরি করবে। এক্সেপশন অ্যালাউস সিপিইউ টু হ্যান্ডেল এরর ইন স্পেশাল ইভেন্ট, সিপিইউ কে অ্যালাউ করে স্পেশাল ইভেন্টকে হ্যান্ডেল করার জন্য। এক্সাম্পল হচ্ছে বলতে পারি অপারেটিং সিস্টেম হ্যান্ডেলস কিবোর্ড ইন্টারাপ্টস টু অর ইনভ্যালিড মেমোরি অ্যাক্সেস, যেমন হচ্ছে অপারেটিং সিস্টেম কিবোর্ড ইন্টারাপ্টস এবং ইনভ্যালিড মেমোরি সিস্টেমকে অ্যাক্সেস করে। হ্যাজার্ড আর এক্সেপশনের মধ্যে পার্থক্যটা কি আমরা একটু দেখব। দুটা হচ্ছে কি, হ্যাজার্ড হচ্ছে অকার্স ইনসাইড সিপিইউ পাইপলাইন, এটা হচ্ছে সিপিইউ পাইপলাইনের মধ্যে ঘটে। এটা হচ্ছে এক্সেপশন, তারপর হচ্ছে সলভ উইথ হার্ডওয়্যারের মধ্যে সলভ করে। ডাটা হ্যাজার্ড বিটুইন অ্যাড এন্ড সাব, তো ডাটা হ্যাজার্ড হচ্ছে বিটুইন অ্যাড এবং সাবট্রাকশনের মধ্যে সাধারণত থাকে। তো আর হচ্ছে এক্সেপশন হচ্ছে আনএক্সপেক্টেড ইভেন্টস অর এরর সলভ বাই সফটওয়্যার অর ওএস, সফটওয়্যার বা ওএস এর মধ্যে ডিভাইড বাই জিরো অর ইনপুট আউটপুট ইন্টারাপ্টের কারণে এক্সেপশন ঘটে। হ্যাজার্ড এবং এক্সেপশন আসলে খুবই সহজ, আপনারা একবার দেখলে আশা করা যেটা বুঝতে পারবেন। এখন আমরা আসি পাইপলাইন কনসেপ্ট। পাইপলাইন কনসেপ্ট কি, পাইপলাইন পারফরমেন্স অ্যান্ড সিডআপটা কি, ডিফারেন্স বিটুইন সুপার স্কেলার অ্যান্ড ডাইনামিক পাইপলাইন কি, এটা আমরা দেখব। তাহলে পাইপলাইন কনসেপ্ট কি? পাইপলাইন ইজ এ টেকনিক ইন সিপিইউ, পাইপলাইন হচ্ছে সিপিইউর একটা টেকনিক। ওকে, in CPU design when multiple instructions are overlapped and in execution similar and assembly line, তাহলে অনেকগুলো হচ্ছে এক্সিকিউশন হচ্ছে ওভারল্যাপ করে, ঠিক আছে। ইন এক্সেপশন সিমিলার টু অ্যাসেম্বলি লাইন, এটাই বলা হচ্ছে পাইপলাইন, ঠিক আছে। তো এখন দেখি ইনস্ট্রাকশন আর ডিভাইডেড ইনটু স্টেজ টু দ্যাট দে ক্যান বি এক্সিকিউট ইন পাইপলাইন, ইনস্ট্রাকশন গুলো সব হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া হয় যেন হচ্ছে তারা পাইপলাইনে ইয়ে করে। 5টা পাইপলাইন স্টেপ আছে, ইফ আইডি এক্স মিম ওয়েব, আগের মতোই। তাহলে হচ্ছে বলতে এক্সাম্পল কি, উইদাউট পাইপলাইন 5 ইনস্ট্রাকশন টেক্স 25, পাইপলাইন না থাকলে 5টা ইনস্ট্রাকশন 25 সাইকেল লাগতো। উইথ পাইপলাইন দে ক্যান ফিনিশ ইন 9 সাইকেল, তাহলে পাইপলাইনটা আসলে এফিশিয়েন্ট এবং কর্মদক্ষ করতে যে ইয়েটা আছে সেটা সাহায্য করে। ইনক্রিজ ইনস্ট্রাকশন থ্রুপুট, ইনস্ট্রাকশন থ্রুপুট ইনক্রিজ করে, ইউজড in all modern processor like Intel, AMD and ARM, তো সব মডার্ন প্রসেসর ইয়ে করছে। পাইপলাইন পারফরমেন্স কি? পাইপলাইন পারফরমেন্স ইজ মেজার্ড বাই সিডআপ কম্পেয়ার্ড টু নন পাইপলাইন এক্সিকিউশন দ্বারা এটা কম্পেয়ার করা হয়। তো এক্সেপশন এক্সপ্লেনেশনটা দেখি। তো স্পিড আপটা কি? স্পিড আপ হচ্ছে এক্সিকিউশন টাইম উইদাউট পাইপলাইন বাই এক্সিকিউশন টাইম উইথ পাইপলাইন। তো স্পিড আপ কখন বের করতে পারবো? এক্সিকিউশন টাইম যেটা থাকে পাইপলাইন ছাড়া সেটার সাথে এক্সিকিউশন টাইম যেটা পাইপলাইন আছে সেটা ভাগ দিলে সেটা বের করতে পারবো।
আচ্ছা, তো এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি, নন পাইপলাইন সমান 25 সাইকেল, পাইপলাইন 9 সাইকেল প্লাস স্পিড আপ, তাহলে কি হবে? তো জাস্ট মানটা বসায় বের করে ফেলবো। অ্যাপ্লিকেশন দেখি, অ্যাপ্লিকেশন হচ্ছে কি, শোজ হাউ পাইপলাইন ইমপ্রুভ পারফরমেন্স পার ক্লক সাইকেল। তো পাইপলাইন কিভাবে পার ক্লক সাইকেলে পারফরমেন্সটা হচ্ছে কি করতেছে, ঠিক করতেছে বা বাড়াইতেছে। ইউজড ইন এক্সাম নিউমেরিক্যালস টু ক্যালকুলেট, হ্যাঁ, স্পিড আপ, নিউমেরিক্যাল দিয়েছে ক্যালকুলেট স্পিড আপ, ক্যালকুলেট করার জন্য। এরপর হচ্ছে সুপার স্কেলার প্রসেসিং। সুপার স্কেলার প্রসেসিং কি? এই সুপার স্কেলার প্রসেসর ইস্যু মাল্টিপল ইনস্ট্রাকশন পার সাইকেল ইউজিং মাল্টিপল পাইপলাইন। তাহলে সুপার স্কেলার দেখে বোঝা যাচ্ছে যে অনেকগুলো মাল্টিপল ইনস্ট্রাকশন কি করবে, পার সাইকেল ইউজিং মাল্টিপল পাইপলাইন, মাল্টিপল পাইপলাইন ব্যবহার করে মাল্টিপল ইনস্ট্রাকশন সে হচ্ছে এক্সিকিউট করবে। তো সিপিইউ ক্যান fetch and every 2 or more instruction, দুই অধিক ইনস্ট্রাকশন ইয়ে করে পার সাইকেলের জন্য, require multiple ALUs and fetch বা ডিকোড ইউনিট দিস, মাল্টিপল ALU এখানে লাগবে। এক্সাম্পল হিসেবে বলতে পারে সুপার স্কেলার CPU এক্সিকিউট 2 ইনস্ট্রাকশন পার সাইকেল ফাস্টার দেন স্কেলার। তাহলে অ্যাপ্লিকেশন কি? ইন মডার্ন প্রসেসর যেমন ইন্টেল কোর, AMD, রাইজেন, এগুলোতে আসলে এটা ব্যবহার করা হয় সুপার স্কেলার প্রসেসিং ব্যবহার করার চেষ্টা করি। ইমপ্রুভ ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম, তো হচ্ছে ইমপ্রুভ ইনস্ট্রাকশন, তো এখানে হচ্ছে কি লেভেল প্যারালিজমের ক্ষেত্রে ইনস্ট্রাকশনগুলো ইমপ্রুভ করা হয় এখানে এই ক্ষেত্রে। তো ডাইনামিক পাইপলাইন আউট অফ অর্ডার ডাইনামিক পাইপলাইনটা কি? ডাইনামিক পাইপলাইন অ্যালাউ ইনস্ট্রাকশন টু এক্সিকিউট আউট অফ দ্য অর্ডার টু অ্যাভয়েড স্টলস। তো স্টলসকে অ্যাভয়েড করার জন্য কি করা হয়? ডাইনামিক পাইপলাইন ইনস্ট্রাকশন হচ্ছে এক্সিকিউট করে। তো এক্সপ্লেনেশন আমরা দেখি। নর্মাল পাইপলাইন কি? নর্মাল পাইপলাইন হচ্ছে এক্সিকিউট ইনস্ট্রাকশন ইন অর্ডার, ইন অর্ডারে নর্মাল পাইপলাইন হচ্ছে সে এক্সিকিউট করে ইনস্ট্রাকশন। ওকে, ডাইনামিক পাইপলাইন কি করে? রিঅর্ডার ইনস্ট্রাকশন ইনস্ট্যান্টলি, ইনস্ট্রাকশনগুলো ইনস্ট্যান্টলি সে রিঅর্ডার করে এবং কাজ করে। এক্সাম্পল, ইফ ওয়ান ইনস্ট্রাকশন ওয়েট ডাটা সিপিইউ এক্সিকিউট অ্যানাদার রেডি ইনস্ট্রাকশন। তো যদি একটা হচ্ছে অনেক কিছু ওয়েট ফর ডাটার জন্য ওয়েট করে, তাহলে সে কি করে? এক্সিকিউট অ্যানাদার রেডি ইনস্ট্রাকশন, আর যদি রেডি ইনস্ট্রাকশন থাকে তাহলে সেটা এক্সিকিউট করে দেয়। ইউজ টেকনিক লাইক Thomson's algorithm and register running. Thomson's algorithm and register running। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা দেখি। ইউজড ইন হাই পারফরমেন্স সিপিইউ, এটা হচ্ছে হাই পারফরমেন্স সিপিইউ এর ক্ষেত্রে মিনিমাইজ পাইপলাইন ইউটিলাইজেশন, মিনিমাইজ করার জন্য। এক্সাম্পল, ইন্টেল AMD সিপিইউ ইজ হচ্ছে আউট অফ অর্ডার এক্সিকিউশন। তাহলে মেমোরি অর্গানাইজেশন আমরা দেখি। ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি এখানে কি আমরা দেখব। এরপর আসছে ভার্চুয়াল মেমোরি। ক্যাশ মেমোরি সম্পর্কে আমরা বেসিক আইডিয়া আমরা জানি। মেমোরি হায়ারার্কি ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট টু স্টোরেজ টাইপ বেসড অন স্পিড, কস্ট অ্যান্ড সাইজ, উইথ রেজিস্ট্যান্স অ্যান্ড টপ ডিস্ক ইন বটম। তাহলে হচ্ছে এমন কিছু থাকে যেখানে আমরা মেমোরি রাখতে পারি, সেটা হচ্ছে মেন কথা। এটা হচ্ছে মেমোরি হায়ারার্কি এবং নির্দিষ্ট একটা সিকোয়েন্স অনুযায়ী হবে। তো রেজিস্টার কি? ফাস্টেস্ট, স্মলেস্ট, মোস্ট এক্সপেন্সিভ ডিভাইস হচ্ছে রেজিস্টার। এরপরে ক্যাশ মেমোরি কি? ক্যাশ মেমোরি হচ্ছে ফার্স্ট মেমোরি বিটুইন সিপিইউ অ্যান্ড ম্যাথ মেমোরি, প্রথম মেমোরি হচ্ছে সিপিইউ এবং ম্যাথের মধ্যে। তারপর হচ্ছে মেন মেমোরি কি? র্যাম, লার্জার, স্লোয়ার দেন ক্যাশ, এটা হচ্ছে র্যাম। এরপরে হচ্ছে সেকেন্ডারি মেমোরি এসএসডি, ভেরি লার্জ বাট ভেরি স্লো। এই হচ্ছে মোটামুটি 4 ধরনের মেমোরি আমরা দেখলাম। প্রিন্সিপাল অফ locality, তো টেম্পোরারি লোকালিটি রিসেন্ট ডাটা ইজ লাইক টু বি ইউজড এগেন। হ্যাঁ, টেম্পোরারি রিসেন্ট ডাটা হচ্ছে আবার ইউজ করার একটা প্রবণতা আছে। এরপর হচ্ছে স্পেশাল লোকালিটি, তো নিয়ারবাই ডাটা ইজ লাইকলি টু বি ইউজ। তো অ্যাপ্লিকেশন কি? এক্সপ্লেন হোয়াই ক্যাশ মেমোরি ইজ নিডেড, কেন ক্যাশ মেমোরি প্রয়োজন হবে। এটা আমরা দেখবো। ইউজ রিডিউস সিপিইউ ওয়েটিং টাইম, মেমোরি অ্যাক্সেস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে হচ্ছে ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। আর কি ক্যাশ মেমোরি আমরা দেখি। ক্যাশ মেমোরি ইজ দি স্মল মেমোরি হাই স্পিড মেমোরি বিটুইন সিপিইউ অ্যান্ড মেন প্রসেসর। ক্যাশ মেমোরি হচ্ছে স্মল মেমোরি হাই স্পিড মেমোরি। তো সিপিইউ ক্যালকুলেশনের জন্য মোটামুটি ভালো হবে। আচ্ছা,
তো এখানে হচ্ছে আপনার ডাটাগুলো ক্যাশ মেমোরিতে রাখা হয়। ইফ ডাটা ইজ ফাউন্ড ইন ক্যাশ, যদি ক্যাশে রাখা হয় তাহলে ক্যাশ হিট বলে, আর যদি না হয় তাহলে ক্যাশ মিস বলে। এই দুটো একটু মনে রাখতে হবে। যদি ক্যাশে রাখি তাহলে কি বলবো, ক্যাশে যদি রাখি তাহলে কি বলবো, ক্যাশ হিট, আর যদি ক্যাশে না রাখি হচ্ছে ক্যাশ মিস। আচ্ছা, তো এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম, এভারেজ মেমোরি অ্যাক্সেস হচ্ছে AMAT হিট টাইম প্লাস মিস রেট ইন্টু মিস পেনাল্টি। তো এই হচ্ছে মোটামুটি ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কোথায় ইউজ করে অ্যাপ্লিকেশনগুলো, ক্যাশ মেমোরি রিডিউস মেমোরি অ্যাক্সেস টাইম, মেমোরি অ্যাক্সেস টাইম রিডিউস করে দিছে। এরপর হচ্ছে মডার্ন সিপিইউজ ইউজ মাল্টিপল লেভেল, মডার্ন সিপিইউ হচ্ছে অনেকগুলো লেভেল হচ্ছে ইউজ করে, যেমন L1 L2 L3, ক্যাশেস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপর আসছে ক্যাশ ম্যাপিং টেকনিক, এটা একটু দেখবেন। ক্যাশ ম্যাপিং ডিটারমাইন্স হাউ মেমোরি ব্লক আর প্লেসড ইনটু ক্যাশ, কিভাবে মেমোরি ব্লকেরটা হচ্ছে প্লেস করে রাখছে আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে এক্সপ্লেনেশন হচ্ছে ডাইরেক্ট ম্যাপিং। এরপর হচ্ছে ইজ ব্লক ম্যাপস এক্স্যাক্টলি ওয়ান ক্যাশ লাইন, তো ডাইরেক্ট ম্যাপিং করতে হয় প্রত্যেক ব্লক হচ্ছে আলাদা ক্যাশ লাইন। সিম্পলি বাট মে কজ, এরপর হচ্ছে কনফ্যালিস, আচ্ছা সিম্পল বাট মে কজ কনফ্লিক্টস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাশ ম্যাপিং টেকনিকের ক্ষেত্রে এটা হয়। ফুললি অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, তো এটা হচ্ছে ফুললি অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। এ ব্লক ক্যান বি প্লেসড, একটা ব্লক প্লেসড হতে পারে এনিওয়ার ইন ক্যাশ, যে কোনো জায়গায় ক্যাশের। ফ্লেক্সিবল বাট কমপ্লেক্স হার্ডওয়্যার, এটা ফ্লেক্সিবল কিন্তু হার্ডওয়্যারটা হচ্ছে কমপ্লেক্স। সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, কিভাবে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং সেট করে, এ ব্লক ক্যান বি প্লেসড এনি লাইন অ্যাজ সেট, যে কোনো লাইন বসাতে পারে। ব্যালেন্স অফ স্পিড অ্যান্ড কমপ্লেক্সিটি, স্পিডের ব্যালেন্স এবং কমপ্লেক্সিটি হচ্ছে ব্যালেন্স করার মধ্যে থাকতে হবে। তো ডিরেক্ট ম্যাপিং, অ্যাপ্লিকেশন ডিরেক্ট ম্যাপিং, যেমন সিম্পল প্রসেসের ক্ষেত্রে ডিরেক্ট ম্যাপিং করে। আর সেট অ্যাসোসিয়েটিভ ওয়াইডলি ইউজ, মডার্ন সিপিইউ হচ্ছে অ্যাসোসিয়েটিভ সেট করা হয়। অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে ব্লক ক্যান প্লেস ইন এনি টাইম, তো যে কোনো জায়গায় যদি মনে করা হয় দেন হচ্ছে এভাবে কাজ করতে পারবে। তো ক্যাশ রিপ্লেসমেন্ট পলিসি কি, হোয়েন ক্যাশ ইজ ফুল, যখন ক্যাশ ফুল থাকবে। রিপ্রেজেন্ট পলিটিক্যাল পলিসিস ইউসি ডিসাইড হুইচ ব্লক টু রিমুভ। তো হচ্ছে ক্যাশ মেমোরি যখন ফুল হয় রিপ্লেসমেন্ট পলিসি ডিসাইড করে যে কোন ব্লকটা তোমার রিমুভ করতে হবে। এক্সপ্লেনেশন কি, আর হচ্ছে লেজার রিসেন্ট ইউজ, তারপর কি কি দিছে, ফিফো র্যান্ডম, হ্যাঁ এগুলো হচ্ছে ক্যাশ রিপ্লেসমেন্ট পলিসির মধ্যে পড়ে। তো এলআরই হচ্ছে লিস্ট রিসেন্ট ইউজ, ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর হচ্ছে এই তো র্যান্ডম হচ্ছে রিপ্লেসমেন্ট র্যান্ডম ব্লক, র্যান্ডম ব্লক। তো অ্যাপ্লিকেশন কি, এলআরইউ অ্যাপ্লিকেশন, হ্যাঁ অ্যাক্সেস অ্যাকুরেট বাট কমপ্লেক্স, এটা হচ্ছে অ্যাকুরেট কিন্তু কমপ্লিট। এরপর হচ্ছে ফিফো সিম্পল প্র্যাকটিক্যাল এবং র্যান্ডম লো কস্ট হার্ডওয়্যার। তো ক্যাশ মেমোরি রিপ্লেসমেন্ট পলিসিটা আমরা দেখে নিব, এর অ্যাপ্লিকেশনগুলো কি কি এগুলো একটু ভালোভাবে দেখব। এরপর আসছে হচ্ছে ভার্চুয়াল মেমোরি অ্যান্ড হচ্ছে আইও চ্যানেল। ভার্চুয়াল মেমোরি ইনপুট আউটপুট চ্যানেল, ভার্চুয়াল মেমোরিকে আমরা দেখব এবং ডিফারেন্ট চ্যানেল একটু ভালোভাবে দেখব। তো ডেফিনেশন কি, ভার্চুয়াল মেমোরি ইজ এ মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক হোয়ার পার্ট অফ সেকেন্ডারি স্টোরেজ ইজ ইউজড অ্যাজ হোয়েন দি মেন মেমোরি। তার মানে হচ্ছে যে এমন একটা অবস্থা যে কম্পিউটার যদি মেমোরি কাজ না করতে পারে, ভুল হয়ে যায় বা মেমোরি করা যায়, তখন মেমোরি ম্যানেজমেন্ট কি করে, স্টোরেজকে আসলে তখন সেই মেন মেমোরি হিসাবে ধরে এবং সেভাবে কাজ করে। তো এক্সপ্লেনেশন কি, প্রোগ্রাম সি লার্জ, প্রোগ্রাম যদি বড় হয় এরপর তাহলে কন্টিনিউয়াস মেমোরি খাইতে থাকে। ইমপ্লিমেন্টেড ভেরি পেজিং, আমরা খুব ছোট পেজের মধ্যে হচ্ছে করতেছি হচ্ছে। আর হচ্ছে এক্সাম্পল প্রোগ্রাম রিকোয়েস্ট হচ্ছে অ্যাড্রেস হচ্ছে আপনার দিয়ে দিব আমরা। হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো কি কি, ইনেবলস মাল্টিটাস্কিং, মাল্টিটাস্কিং ইনেবল করা যায়। প্রিভেন্ট ওয়ান প্রোগ্রাম ফ্রম টেকিং অল র্যাম, হ্যাঁ একটা সবগুলো জিনিস থেকে র্যাম থেকে নিয়ে একটা প্রোগ্রাম করে। ইউজড ইন অল ওয়েস লাইক উইন্ডোজ লিনাক্স, সব জায়গায় এটা ইউজ করা যায় ভার্চুয়াল মেমোরি। তো ভার্চুয়াল মেমোরি জিনিসটাই হচ্ছে এরকম, যে কোনো সময় করা যায়।
এরপর হচ্ছে ট্রানজ্যাকশন লুক এ সাইড বাফার টিএলবি, টিএলবি ইজ এ স্মল, এরপর হচ্ছে ফার্স্ট ক্যাশ ইন দ্য শুজ রিসেন্ট ইউজ পেজ টেবিল এন্টিটিস এটা হচ্ছে ইয়ে থাকবে আর কি, অ্যাক্সেস ফুল প্যাকেজ টেবিল শো টিএলবি স্পিচ ভার্চুয়াল 10 ফিজিক্যাল এক্সপ্লেনেশন ইত্যাদি। আচ্ছা, তো আমি শুধু টিএটা দেখি। ট্রানজ্যাকশন লোকে সাইড বাফারের অ্যাপ্লিকেশন কি ইউজড এ মডার্ন সিপিইউ টু রিডিউস মেমরি ট্রানজ্যাকশন টাইম। মেমরি ট্রানজ্যাকশন টাইম ইয়ে করার জন্য হচ্ছে মডার্ন সিপিইউ হচ্ছে রিডিউস করে আর কি, মডার্ন সিপিইউ ব্যবহার করতে হয়। পেজ রিপ্লেসমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। পেজ রিপ্লেসমেন্টটা হোয়েন র্যাম ইজ ফুল, যখন র্যাম ফুল থাকে অ্যান্ড এ নিউ পেজ নিড লাগে, দেন ওএস মাস্ট চুজ এ পেজ টু রিপ্লেস। ওএস কে হচ্ছে কি করা হয়, একটা পেজ রিপ্লেস করার জন্য চুজ করা হয়। এক্সপ্লেনেশন কি, যেমন ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে ফার্স্টে আসবে তাকে হচ্ছে ফার্স্টে পাঠাবে। এলআরইউ কি রিপ্লেস পেজ নাম্বার লংগেস্ট, যেটা হচ্ছে লংগেস্ট থাকে তাকে রিপ্লেস করবে। এর অপটিমাল সলিউশনটি কি, রিপ্লেস পেজ নট ইউজড ফর লংগেস্ট টাইম ইন ফিউচার। তো যেমন যেটা অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে না সেটা হচ্ছে রিপ্লেস করে ফেলো, এটা হচ্ছে একটা টেকনিক। অ্যাপ্লিকেশন কি, ডিটারমাইন ইফিসিয়েন্সি অফ ভার্চুয়াল মেমোরি ইফিসিয়েন্সি ডিপেন্ড করা, এফেক্ট সিস্টেম স্পিড অ্যান্ড পারফরমেন্স, সিস্টেমের পারফরমেন্সের উপর হচ্ছে এফেক্ট পড়ে। তো আইও চ্যানেলটা কি, আইও ডেফিনেশন, আইও চ্যানেল আর হার্ডওয়্যার ইউনিট দ্যাট ম্যানেজ ইনপুট আউটপুট অপারেশন। আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন, যেটা হচ্ছে সিপিইউর ওয়ার্কলোড ওটা হচ্ছে সে কম করে। তো এক্সপ্লেনেশন কি, উইদাউট চ্যানেল সিপিইউ কন্ট্রোলস এভরি আইও স্টেপ। তো যদি চ্যানেল না থাকে তাহলে সিপিইউ হচ্ছে প্রত্যেকটি স্টেপ কন্ট্রোল করবে। উইথ চ্যানেল সিপিইউ ইস্যুস কমান্ড অ্যান্ড চ্যানেল হ্যান্ডেলস ট্রান্সফার। তাহলে উইথ সিপিইউ কি হবে, একটা ইস্যু একদম সিপিইউ হচ্ছে কমান্ড ইস্যু করে এবং চ্যানেল হচ্ছে সে ট্রান্সফার ইয়ে করে। তাহলে টাইপস অফ আইও হচ্ছে কি, প্রোগ্রামড আইও, ওকে, ইন্টারাপ্ট ড্রিভেন আইও, আর হচ্ছে ডিএমএ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তাহলে কি কি দেখি আমরা, প্রোগ্রামড আইওটা কি, সিপিইউ ম্যানেজ একটা, সিপিইউ হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এখানে ইয়ে করে প্রোগ্রামড আইওতে। এরপর হচ্ছে ইন্টারাপ্ট ড্রাইভেন আইও, ডিভাইস ইন্টারাপ্ট সিপিইউ হোয়েন রেডি, ডিভাইস ইন্টারাপ্ট সিপিইউ ড্রাইভ ইয়ে করে যখন হচ্ছে রেডি। ডিএমএ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, ট্রান্সফার ডাটা ডাইরেক্টলি উইদাউট সিপিইউ, সিপিইউ ছাড়া হচ্ছে ডাটা ট্রান্সফার ডাইরেক্টলি করে। তো অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশন হচ্ছে ইউজড ইন ডিস্ক ট্রান্সফার হচ্ছে ইয়ে ব্যবহার করা হয়, নেটওয়ার্ক প্যাকেটস অ্যান্ড ফাইল কপিং, তো এই জিনিসগুলো হচ্ছে থাকে। আর ডিএমএ হ্যান্ডেলস ফাইল কপি সো সিপিইউ ক্যান ডু আদার জব। ডিএলএ হচ্ছে কি করে, ফাইল কপি টপি বা এই জিনিসগুলো হচ্ছে ইয়ে করে আর কি, হ্যান্ডেল করে। তাহলে সিপিইউ হচ্ছে অন্যান্য টাস্ক করতে পারে। তো মোটামুটি আমাদের কম্পিউটার আর্কিটেকচারে এই টপিকসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট বেসিক সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, আপনাদের কিন্তু আরো ডিটেলস এই সম্পর্কে পড়া লাগবে যদি ভালো করতে চান। আরো বেশি পড়া লাগবে, এমসিকিউ রিলেটেড যে টপিকসগুলো আছে, যে প্রিভিয়াস এমসিকিউ গুলো সলভ করা লাগবে পূর্ণাঙ্গ প্রিপারেশন। এখানে কিছু রেফারেন্স বই দিয়ে দেওয়া হয়েছে, এগুলো চাইলে আপনারা দেখতে পারেন। কিছু অনলাইন আপনাদের রিসোর্স দিয়ে দেওয়া হয়েছে, সেটা চাইলেও আপনারা দেখতে পারেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। আশা করি আপনাদের ক্লাসের টপিকসগুলো ক্লিয়ার হয়েছে এবং আপনাদের পরীক্ষা যেহেতু সন্নিকটে চলে আসছে, সবার জন্য শুভকামনা। এখন থেকে আপনারা সামনের পরীক্ষার জন্য এমসিকিউ বেশি বেশি করে সলভ করবেন, পরীক্ষা দিয়ে থাকবেন এবং ভালোভাবে পরীক্ষার জন্য ভালোভাবে পূর্ণাঙ্গ প্রিপারেশন নেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।